যে কথাটা আজকে বলতে চাইছি, যেটা এইমাত্র অধ্যাপক ভট্টাচার্য একটু বলা যায় তার কথার মধ্যে তার সূত্রটা প্রকৃত সূত্রধারের মতো রেখে গেলেন। সেটা হচ্ছে এই, যে আমরা যাই করি না কেন, আমরা তো সামাজিক সত্তা। আর সামাজিক সত্তা বলেই আমাদের সে আখ্যান ভাবনাই বলুন, আর আমাদের শিল্প ভাবনাই বলুন, বা সৃষ্টিমূলক যে কোনো চিন্তার কথাই বলুন, আমরা কিন্তু সমাজের যা সংহত রূপ, নির্যাস বলা ভালো, সেই নির্যাস নিয়েই কিন্তু কথা বলি, নির্যাসের কাছেই কিন্তু আমরা পৌঁছতে চাই। তো এটা হচ্ছে গিয়ে উপক্রমণিকারও উপক্রমণিকা। তো আমি শুরু করছি এইভাবে, যে আমি যেখানে শুরু করছি আসলে সেটা একটা আপাত আরম্ভ। আপাতত মনে হচ্ছে একটা আরম্ভ, হয়তো হয়তো কেন, নিশ্চয়ই তার আগে অনেক সুনিশ্চিত ভরত বাক্য অনেকেই উচ্চারণ করে গেছেন। অর্থাৎ আমি যেটাকে ভাবছি সমাপ্তি, তা আসলে সূচনা, আর যাকে ভাবছি সূচনা তাই আসলে হয়তো মহানা। একটা সময় মনে হয় এটা কি ধাঁধা বলছি নাকি আমি, না। যদি বাক্তিনের প্রসঙ্গে আরো একটু বলতে হবে, তার সম্পর্কে বিশেষভাবে নিতান্ত সংক্ষিপ্তভাবে হলেও তার জীবনের কিছু কিছু পর্বান্তরের কথাও আমাদের একটু আলোচনা করতে হবে আজকে। তো সেই বাক্তিনের একটি কথা আমি শুরুতে বলি। তিনি একটা বিখ্যাত কথা, যেটা আমরা মুখস্থ করে রাখার মতন। আমি তো রুশ ভাষা জানি না, সুতরাং আমি যা পড়েছি ইংরেজির মারফতেই পড়েছি। এই জন্যে তার যে কথাটা আমার মাথায় এলো কথা বলতে বলতে, সেটা আমি ওই ইংরেজি ভাষান্তরে যা পড়েছি সেটাকেই আপনাদের কাছে নিবেদন করব। বাকতিন বলেছিলেন, একটা তার বিখ্যাত একটা বই আছে, স্পিচ জর্জ এন্ড আদার লেট এসেইজ। তো সেটার মধ্যে একটা কোন একটা প্রবন্ধের শেষ দিকে তিনি বলছেন, দেয়ার ইজ নিদার এ ফার্স্ট ওয়ার্ড নর এ লাস্ট ওয়ার্ড। প্রথম শব্দ বলে কিছু হয় না, এবং অন্তিম শব্দ বলেও কিছু হয় না প্রকৃতপক্ষে। এই জন্যই বলছিলাম, যেটা ভাবছি উৎস সেটাই হয়তো মহান, যেটা ভাবছি আরম্ভ সেটাই হয়তো সমাপ্তি। কিংবা উল্টো করে বলা যায় যে অনবরত তো রিনিউয়াল হচ্ছে, পুনর্নবায়িত হচ্ছে আমাদের সব ভাবনা, আমাদের সব বিশ্বাস, আমাদের সব চিন্তা সূত্র। সেই জন্যে যেটাকে আরম্ভ বলছি, তার আগেও হয়তো অনেক উপক্রমণিকা হয়ে গেছে। আর বাকতিন তো এটাও বললেন যে there is neither a first word nor a last word. এটা একটা চমৎকার অনুচ্ছেদ আছে, যার শেষ দিকে আছে, every meaning has its own homecoming festival. অর্থাৎ প্রতিটি যে তাৎপর্যের জন্যে আমরা তৃষ্ণার্ত, সেই প্রতিটি তাৎপর্যই কোনো না কোনোভাবে এক সময়ে সে তার নিরে ফিরে আসে। মানে তাৎপর্যের মধ্যে থাকে ওই যেখান থেকে শুরু হয়েছিল সমস্ত চিন্তার, সমস্ত অনুভবের, সমস্ত উদ্যমের, সমস্ত শিল্পিত ক্রিয়ার, এই সবকিছুই এক সময়ে ওই নিরে ফেরার একটা উৎসব তৈরি হয় তার মধ্যে। বাকতিনের লেখা পড়তে পড়তে আপনাদের বারবার মনে হবে, আমি নিশ্চিত যে শ্রোতা বন্ধুরা, যে দর্শক বন্ধুরা আজকে শুনছেন বিভিন্ন জায়গা থেকে, পৃথিবীর বিভিন্ন জায়গা থেকে শুনছেন, তারা দেখবেন যে আপনি নিজে যেটা অনুভব করেছেন বিভিন্ন সময়, আবার হয়তো অনেক কাজের ফাঁকে, অনেক কাজের ভিড়ে সেসব হারিয়েও গেছে। দেখবেন বাকতিন যা বলছেন প্রণালীবদ্ধভাবে, সেটা আপনার অত্যন্ত নিভৃত কোনো উচ্চারণ, নিভৃত কিছু কথা। এই জন্য বাকতিন একটা জিনিস বলতে খুব পছন্দ করতেন। এই যে আমরা যেটাকে বলছি আটারেন্স, ইংরেজিতে বাংলা করে বলি উচ্চারণ, সেই উচ্চারণ কিন্তু চরিত্রে আদ্যন্ত সামাজিক। অর্থাৎ প্রতিটি উচ্চারণই সামাজিক উচ্চারণ। এই কথাটা বড় গভীর। কারণ আমরা যে লেখকের কাছে যাচ্ছি, আমরা যে আখ্যান প্রসঙ্গে কথা হচ্ছিল না, যারা আমাদের কাছে নানা পৃথিবীর নানা ভাষায়
তাদের আখ্যান উপহার দিয়েছেন, আমাদের মাতৃভাষা বাংলায় দিয়েছেন। স্বয়ং রবীন্দ্রনাথ আমাদের চতুরঙ্গ দিয়েছেন, আমাদের গোড়া দিয়েছেন। বিভূতিভূষণ আমাদের আরণ্যক দিয়েছেন, আমাদের পথের পাঁচালী দিয়েছেন। বিভূতিভূষণ আমাদের ইছামতি দিয়েছেন। তারাশঙ্কর বন্দ্যোপাধ্যায়ের কাছে গণদেবতা পেয়েছি, এবং তারও অনেক পরে মানিক বন্দ্যোপাধ্যায়ের, অনেক না কিছুটা পরে মানিক বন্দ্যোপাধ্যায়ের কাছেও পেয়েছি নানা ধরনের আখ্যান। সবই যে সফল হয়েছে তা নয়, সর্বত্রই যে লেখকের ঈপ্সিত যে তাৎপর্য সে নিরে ফেরার পথ খুঁজে পেয়েছে এমন হয়তো নয়, কিন্তু এই চেষ্টা, উদ্যম সেটা থাকবেই। আখ্যানের মধ্যে আসলে যে বিষয়টা থাকে এটা আমরা আস্তে আস্তে লক্ষ্য করব, যে একটা নিজেকে নিজে চিনে নেওয়ার উদ্যম। লেখক বা লিখিয়ে, কিংবা একজন আখ্যানকার বা কথাকার, ঔপন্যাসিক শব্দটা তো আছেই, গল্পকার কথাটা তো আছেই। কেউ কেউ, আমি নিজেও তার মধ্যে পড়ি, যে কথাকার শব্দটাও কখনো কখনো ব্যবহার করে থাকি। এই কথাকার কথার গ্রন্থনার মধ্য দিয়ে কি গাঁথেন? গ্রন্থনা মানে তো গাঁথা, ফুলের মালা গাঁথার মতো করে যে বিষয়টা তিনি গাঁথেন সেটা হচ্ছে এই জীবন, সেটা হচ্ছে এই জগৎ, যার মধ্যে আমি, আপনি, আপনারা, আমরা আমরা সবাই আছি। তো এই যে মিখাইল মিখাইলোভিচ বাখতিন, যেটা সম্পর্কে বলতে গিয়ে তার বেশ কিছুটা বলা যায় যে পরিণত বয়সের একটি রচনা থেকে আমি খানিকটা উদ্ধৃতি দিলাম, খানিকটা। তো সেই মিখাইল মিখাইলোভিচ বাখতিনের জীবনটা ধরুন, যেটা তিনি নিজের লেখার মধ্যে বারবার প্রকাশ করেছেন, যে সত্য, জীবন সত্য বলবো, কি সত্য? এটা কোনো বিমূর্ত সত্য নয়, অ্যাবস্ট্রাক্ট কোনো ট্রুথ নয়, এটা কোনো অধিবিদ্যামূলক সত্য বা মেটাফিজিক্যাল ট্রুথ নয়। এটা তার চেয়েও বড়, যা সবকিছুকে আত্মীকরণ করে। সেটা হচ্ছে জীবন সত্য, লাইফ অ্যাজ ট্রুথ, ট্রুথ অ্যাজ লাইফ। ওই রকম ভাবে আমরা বলা যেতে পারে, হাইফেনেটেড করে যদি বলি, সবগুলোর মধ্যে একটা হাইফেন দিয়ে যদি ব্যবহার করি, তাহলে এদের মধ্যে যে একটা কন্টিনিউটি আছে, একটা নিরবচ্ছিন্নতা আছে লাইফের সঙ্গে আমার ওয়ার্কের, আমার আর্টিস্টিক ওয়ার্কের, সেটা বোধহয় স্পষ্ট হয়ে ওঠে। তো আমি যেটা বলতে চাইছিলাম, যে মিখাইল মিখাইলোভিচ বাখতিনের জীবনটা এত আশ্চর্য, এত বলা যায় গ্রন্থনা বহুল, যে মনে হয় তিনি তার নিজের জীবন থেকে খুব গভীরে গিয়ে অবগাহন করে তিনি যে অনুভবের মণিমুক্ত সংগ্রহ করেছেন, সেটাই সারা জীবন ধরে তিনি তার বিভিন্ন রচনায় প্রকাশ করে গেছেন। মিখাইল মিখাইলোভিচ বাখতিন জন্মেছিলেন 1895 সালে। তো দীর্ঘদিন হলো, মোটামুটি 80 বছর ছিল তার আয়ুষ্কাল। 1975 সালের 7 মার্চ তার দেহাবসান হয়। তার আগে যে জীবন তিনি অতিবাহিত করেছেন, যে জীবন তাকে খানিকটা বাধ্যতামূলক ভাবে যাপন করতে হয়েছে, এই জীবন সম্পর্কে তিনি একটা দারুণ কথা তার অন্তত দুটো বইতে, দুটি ভিন্ন ধরনের, না 3টে বইতে ভিন্ন ধরনের বলে গেছে। একটা হচ্ছে তার সুবিখ্যাত দ্য ডায়োলজিক্যাল ইমাজিনেশন, আরেকটা হচ্ছে তার ডস্টয়েভস্কি অ্যান্ড হিজ পয়েটিক্স নামের বইটা, আর তৃতীয়টা হচ্ছে যেটা একেবারে প্রথম দিকে তিনি লিখেছিলেন, কিন্তু তার মৃত্যুর 15 বছর পরে 1990 সালে সেটা এই মার্কিন যুক্তরাষ্ট্র থেকে বেরিয়েছিল, 1990-এ, আর্ট অ্যান্ড আনসারেবিলিটি। শিল্প, বাংলা যদি করি, শিল্প ও প্রত্যুত্তর যোগ্যতা,
এই প্রতিটি শব্দ নিয়ে আমাদের আলাদাভাবে কথা বলতে হবে। একটু আগে অধ্যাপক দীপেন ভট্টাচার্য বলছিলেন, এবং সঙ্গত কারণেই বলছিলেন, যে আমরা যেহেতু একটু তত্ত্ব ঘেঁষা কথাবার্তা বলবো, বা বলা যেতে পারে তত্ত্ব নির্ভর কথাবার্তা বলবো, কিছু কিছু জিনিস আমি এড়িয়ে যেতে পারবো না। সেটা হচ্ছে পরিভাষার ব্যবহার। পরিভাষা, এই বিষয়টাই তো সংস্কৃত থেকে পাওয়া আমাদের। তো পরিভাষা তার দোতনা যেটা হচ্ছে যে, সাধারণ ভাষায় যখন কুলোয় না, প্রচলিত সংহিতা যখন নাগাল পায় না, তখন প্রচলিত ভাষার মধ্যেই নতুন সম্ভাবনা আবিষ্কার করে নিতে হয়, নতুন সংহিতা আবিষ্কার করে নিতে হয়। তো পরিভাষা প্রয়োজনটা হচ্ছে ওইখানে। আর যেহেতু আমি শুধু বাংলার ছাত্র নই, আমি সংস্কৃত ভাষা সাহিত্যেরও ছাত্র, সেই জন্য আমার একটা সুবিধে আছে যে, সংস্কৃত কোনো কিছু যদি পড়ি, আমাকে সেটা কোনো অনুবাদের সাহায্য নিয়ে বুঝতে হয় না। এবং এটা আমি যখন লিখি, অনেকেই বলেন যে আপনার লেখা বড় কঠিন, বোঝা যায় না। এটা ইদানিং একটু কমেছে, কিন্তু খুব বেশি শুনেছি, আমি সারা জীবন ধরেই শুনেছি। কিন্তু আমি নাচার, এটা যাকে অনেকে ভাষার কাঠিন্য বলছেন, এটা ততটা ভাষার কাঠিন্য নয়, বরং ভাবের অপরিচিতি। তো কেন অপরিচিতি হয়ে যায়? কারণ যখন আপনি সাহিত্য তত্ত্ব ঘেঁষা বা তত্ত্ব নির্ভর কিছু কথা বলবেন, আপনাকে বাধ্যতামূলকভাবে একটু দর্শনের কিনারা দিয়ে চলতেই হবে। দর্শনের গভীরে যাওয়া দরকার। কিন্তু দর্শনের গভীরে যদি নাই বা গেলাম, কিন্তু অন্তত দর্শনের খুবই কিনারা দিয়ে আমাদের যেতে হয়। ফলে দর্শনের তো একটা সুবিধে আছে, যারা ফিলোসফি বা দর্শন নিয়ে পড়াশোনা করেছেন তারাই জানেন, যে তারা অনেক সুসংহতভাবে অনেক কথা বলে যেতে পারেন একটা দুটো শব্দ ব্যবহার করে। কিন্তু আমরা যারা সাহিত্যের ছাত্র, বা ধরুন সমাজতত্ত্বের ছাত্র, বা অন্য কোনো কিছুর ছাত্র, আমাদের তো সেই সুবিধাটা সবসময় থাকে না। সেই জন্য আমাদের তখন হাত একটু অঞ্জলিবদ্ধভাবে দাঁড়াতেই হয় দর্শনের কাছে। এবং সেইখান থেকে কিছু কিছু ভাববীজ বলি আমি এটাকে, এই শব্দটা আমি খুব ব্যবহারও করি আমার লেখালেখিতে। তো এই ভাববীজ সংগ্রহ করে নিতে হয়। এই সমস্ত ভাববীজই হচ্ছে পরিভাষা। যেমন ধরুন, আজকে যদি বাকতিনের কথা আপনাকে বলতে হয়, বাকতিন তার সারা জীবন ধরে তার জন্য বইতে এমন অনেক কিছু মহাবাক্য ব্যবহার করেছেন। মহাবাক্য কথাটা আমি কিন্তু ধার করলাম, আমার একটা সুবিধে আছে না, সংস্কৃত ছাত্র ছিলাম তো, এটা বেদান্ত থেকে ধার করলাম। সর্বং খালিদং ব্রহ্ম, সমস্ত জায়গাতে ঈশ্বর, এটা একটা মহাবাক্য। মহাবাক্য মানে যার মধ্যে অনেক গভীরতা, যেটা অল্প কথার মধ্যে প্রায় বিশ্ব ব্রহ্মাণ্ডকে ছুঁয়ে যায়। তো বাকতিনেরও কিন্তু এইরকম কিছু মহাবাক্য আছে। তো মহাবাক্য শব্দটা যদি একটু কারোর কাছে একটু দূরবর্তী মনে হয়, তাহলে তাকে সন্তুষ্ট করার জন্য আমি বলতে পারি সব খুলো চাবি। ইংরেজিতে বলা যায় মাস্টার কি। এই মাস্টার কি ছাড়া তো চলবে না। যেমন যদি বাকতিন নিয়ে আপনার কথা বলতে হয়, তাহলে বাকতিনের এই যে কথাটা, ডায়ালগ ইজ এভরিহোয়ার, আমি ডায়ালগের বাংলা দুভাগে বের করি। এই শব্দগুলো বলতে পারেন ওই সংস্কৃত ভাষার সঙ্গে একটু সংযোগ থাকার সুবাদে এই শব্দগুলো আমাকে তৈরি করে নিতে হয়েছে, এবং আকছার আমি এখন ব্যবহার করি, এবং অনেকেই করছেন ইদানিং। দ্বিরালাপ, দুজনের মধ্যে আলাপ, কিন্তু এটা কিন্তু সংলাপ নয়। মানে সাধারণ অর্থে নাটকে একটা সংলাপ হচ্ছে, উপন্যাসে সংলাপ হচ্ছে, কি ছোট গল্পে হচ্ছে, এই সংলাপ না। বা এমনি ব্যক্তিগত জীবনেও, সামাজিক জীবনে আমরা কত সংলাপ করি, শুনি এবং বলি, এটা সেরকম নয়, তার চেয়ে বেশি কিছু। তার দোতনা, দোতনা অত্যন্ত গুরুত্বপূর্ণ একটা ব্যাপার।
পরিভাষা যখন ব্যবহার করব তার মধ্যে একটা দোতনা থাকবেই থাকবে। তো ধরুন ওই ডায়ালগ, ডায়ে ২ গ্রিক থেকে এসছে সবাই জানেন, এবং লজস তার মানে বিদ্যার মধ্যে, বিদ্যা মানেই সংযোগ, সম্পর্ক রচনা, গ্রন্থি তৈরি করা বলতে পারি। তার মধ্যে ২ এর মধ্যে একজন গ্রহীতা এবং একজন দাতা, একজন বক্তা এবং আরেকজন শ্রোতা। দ্বিরালাপের কি অভাব আছে জীবনে? এই যে আমি কথা বলছি এবং আপনারা পৃথিবীর, এই বিস্তীর্ণ পৃথিবীর কত জায়গা থেকে আপনারা শুনছেন। আপনাদের কাউকে, মাত্র কয়েকজনকেই তো আমি দেখতে পাচ্ছি। যাদের দেখতে পাচ্ছি না তাদের কাছেও কি আমি পৌঁছাচ্ছি না? পৌঁছাচ্ছি তো। তাহলেই তো দ্বিরালাপটা তৈরি হচ্ছে। দ্বিরালাপ মানেই হচ্ছে বাক্তিনের আরেকটা মহাবাক্য। সেটা কি? আমরা প্রত্যেকেই প্রত্যেকের সহযোগী সত্তা। এভরি বিইং ইজ এ কো-বিইং। বাক্তিনের যেটা আমি ইংরেজি অনুবাদে পড়েছি সেটাই বলছি আপনাদের। এভরি বিইং ইজ এ কো-বিইং। প্রত্যেকেই আমরা প্রত্যেকের সহযোগী সত্তা। এটা যদি আমরা বিশ্বাস করি তাহলে আমাদের পরিবারে, আমাদের সমাজে, আমাদের রাষ্ট্রে, বিভিন্ন রাষ্ট্রে, আমি শুধু ভারতের কথা বলছি বা বাংলাদেশের কথা বলছি না, আমি সব দেশের কথা ভেবেই বলছি। যেখানে দ্বিরালাপের অভাব সেখানে তাৎপর্যেরও অভাব। কারণ দ্বিরালাপ ছাড়া কোনো তাৎপর্য হতেই পারে না। এবং এটাকে আমি আরেকটা শব্দ ব্যবহার করে থাকি। ১ম দিকে এটাই করতাম, এটা নিয়ে একটু কম করি। সেটা হচ্ছে দ্বিবাচনিকতা। বাচন তো বুঝতেই পারছেন, বচন মানে তো কথা, ভাষা। তো দ্বিবাচনিকতা এই শব্দটা তৈরি করতে পেরেছি কারণ আমি সংস্কৃতের একজন ছাত্র। আমার পক্ষে এটা করা খুব সহজ ভাবে হয়ে যায়। তো যারা হঠাৎ শুনে তাদের মনে হয় এইসব শব্দ ছাড়া কি অন্য শব্দ ছিল না? ছিল। কিন্তু তাহলে আমি সাধারণ শব্দের বাইরে, সাধারণ বাচনের বাইরে যে পরাবাচন, যে মেটা ল্যাঙ্গুয়েজ, পরাবাচন বলি আমি, এটা এই শব্দটা আমি খুব ব্যবহার করি। সেই পরাবাচন বা পরাভাষা, সেখানে আমি পৌঁছবো কি করে? কি করে বুঝাবো আমার যারা গ্রহীতা পাঠক আছেন তাদের যে দোতনাটাই হচ্ছে আসল। তো বাকতিন তো এই পাঠ আমাদের দিয়েছেন যে দোতনাকে বোঝো, বাইরে যা দেখছো সেটা খোলস মাত্র, সেটা তো কথা না। তাহলে এই যে কথাটা আমি মাত্র উচ্চারণ করলাম, উচ্চারণের সামাজিকতা যদি মান্যতা দিই, তাহলে আমরা যখন একটা গল্প পড়ি, একটা সার্থক আখ্যান পড়ি, আমরা কি দেখি? কি দেখতে চাই? আমরা যেটা দেখতে চাই সেটা হচ্ছে একটি সার্থক, সুপ্রতিষ্ঠিত দ্বিবাচনিকতা বা দ্বিরালাপ। এটা কে শিখিয়েছেন আমাদের? মিখাইলোভিচ বাখতিন। যে কথা বলতে বলতে এখানে চলে এলাম। আবার আমি আপাতত কখনো এগোবো, কখনো পিছবো হয়তো। এবার তার জীবনের দিকে বলেছিলাম, তার জীবনটা ভারী অদ্ভুত। ১৮৯৫ সালে, আমি আগেই বলেছি আপনাদের, ১৮৯৫ সালে তার জন্ম হয়েছিল ১৬ নভেম্বরে, এবং মস্কোর দক্ষিণে একটা ছোট্ট প্রাদেশিক শহর আছে যার নাম হচ্ছে ওরেল। সেইখানে তার বাবা, মানে তার আগে বলতে হবে তার ঠাকুরদা একটা বাণিজ্যিক ব্যাংক প্রতিষ্ঠিত করেছিলেন। সেই পারিবারিক ব্যাংকের আধিকারিক ছিলেন তার বাবা, এবং তার ফলে ব্যাংকের চাকরিতে আমরা যেটা জানি এক জায়গা থেকে আরেক জায়গায় চলে যেতে হয়। ফলে রোলিং স্টোন গ্যাদার্স নমস, সুতরাং বাকতিনেরও তাই হয়েছে। তার যখন জন্ম হয়েছে তখন তার বাবা মস্কোর দক্ষিণে ওরেল নামে সেই ছোট্ট শহরে তিনি ছিলেন। তার বড় এক দাদা ছিলেন নিকোলাই, যে নিকোলাই সঙ্গে তার অত্যন্ত ভাব ছিল। কিন্তু ১৯১৭ সালে যখন বিপ্লব হয়, তার ২ বছর পরে ১৯১৯ নাগাদ নিকোলাই লেনিনের উল্টো দিকে চলে যান, অর্থাৎ হোয়াইট গার্ডের সঙ্গে, এবং যার ফলে তাকে দেশ ছেড়ে চলে যেতে হয়। তাতে তার কোনো ক্ষতি হয়নি, কারণ তিনি অবসর গ্রহণ করেছিলেন
ইংল্যান্ডের একটি বিশ্ববিদ্যালয়ে অধ্যাপক হিসেবে। কিন্তু যে দাদাকে এত ভালোবাসতেন মিখায়েল, তার দাদা নিকোলাই, তার সঙ্গে সারা জীবনের মতন তার আর কোন সম্পর্কের গ্রন্থি তৈরি হলো না, অর্থাৎ দ্বিবাচনিকতাটা রহিত হয়ে গেল। তাহলে দেখা যাচ্ছে ব্যক্তিগত জীবনেই হয়তো তিনি দেখলেন যে দ্বিবাচনিকতা যদি প্রতিষ্ঠিত না হয় তাহলে কিন্তু জীবনটাই মিথ্যা হয়ে যায়। তারপরে তার বাবা যখন চলে গেলেন লিথুয়ানিয়ার রাজধানী ভিলনিয়াসে, তখন তিনিও চলে এলেন শৈশবে ভিলনিয়াসে। আর আরেকটা কথা বলা দরকার, শৈশবে তার জন্মের পরেই একজন জার্মান মহিলা ছিলেন তার গভর্নেস, আমরা যেটাকে বলতে পারি ধাইমা বা ওই জাতীয় কিছু রক্ষণাবেক্ষণ করেন। এবং তিনি যেহেতু জার্মান ভাষী, শিশুরা খুব দ্রুত ভাষা শিখে নেয়, এই জন্য রুশ ভাষা ছাড়াও জার্মান ভাষাকে তিনি মাতৃভাষার মতো আয়ত্ত করে ফেলেছিলেন, যিনি জীবনে পরবর্তীকালে আমাদের দুটো জিনিস শেখাবেন, যেটা দুটোই হচ্ছে তার আখ্যান চিন্তার স্তম্ভ, এবং যেটা দিয়ে আমরা আজকে সার্থক বা নিরর্থক, তত সার্থক নয় আখ্যানের পরিমাপ করি। সেই দুটো, ওই যে বলেছি মাস্টার কি বা সব খুলো চাবির মতন, এর মধ্যে একটা বহুস্বরিকতা, পলিফনি, আর আরেকটা হেটারোগ্লসিয়া। এগুলো সবই আমি বাকতিন থেকে বলছি। আমি তার বাংলা করেছি অনেকার্থোদ্যোতনা। তার মানে কি দাঁড়ালো? সেই আখ্যান, সেই উপন্যাস, সেই শিল্পকর্ম হচ্ছে সার্থক, যে শিল্পকর্ম আমাদের কখনো একবাচনিকতা, মনোলগ শিক্ষা দেয় না, বা এক স্বরে কথা বলে না। কেন বলে না? কারণ আমরা যা বলি বাহ্যত, এমনকি ব্যক্তিগত জীবনে, ওর জন্য সাহিত্যের দরকার নেই, দর্শনেরও দরকার নেই। অনেক সময় যা বলি তাকে অনেক সময় ঘিরে থাকেন না, না বলা বাণীর ঘন জামিনীর, রবীন্দ্রনাথের ভাষা নকল করে বলছি, ধার নিয়ে বলছি। সুতরাং এই ভাষার অন্তরালে যে পড়া ভাষা, স্বরের অন্তরালে যে অন্তঃস্বর, এই সব কিছু নিয়েই গড়ে ওঠে পলিফনি বা বহুস্বরিকতা। আমি ভাবতে চাইছি যে বাকতিন যে একদম ছেলেবেলা থেকে তার গভর্নেন্স জার্মান হওয়াতে তিনি যে জার্মান ভাষাকে রুশ ভাষার মতো আয়ত্ত করলেন, বহুস্বরিকতার প্রাথমিক পাঠ তিনি সেখানেই নিয়েছিলেন। সঙ্গে সঙ্গে এটাও তো বুঝেছিলেন যে জীবনের কোনো সিচুয়েশন, কোনো পরিস্থিতি কখনো একমাত্রিক হতে পারে না। তাই তিনি আমাদের দিতে পারেন অনেকার্থোদ্যোতনার পাঠ, যেটাকে আমি এইমাত্র বললাম হেটেরোগ্লসিয়া কথাটা, যেটা বাকতিন ব্যবহার করেছেন, আমি এটা বাংলা করেছি অনেকার্থোদ্যোতনা। আর এই সূত্রে আমরা আরো একটা কথাও বলতে চাইছি যে এই দুটো না থাকলে কি সার্থক আখ্যান বা উপন্যাস হবে না? বাকতিন কিন্তু এ ব্যাপারে একদম সুনিশ্চিত যে না, হবে না। যে কারণে লক্ষ্য করুন, ওয়ার অ্যান্ড পিসের মতন একটা অসামান্য মহাকাব্যিক ধ্রুপদী উপন্যাসের স্রষ্টা লিও টলস্টয়কে পর্যন্ত খারিজ করেননি বাকতিন, কিন্তু থিওডোর ডস্টয়েভস্কি, ক্রাইম এন্ড পানিশমেন্টের লেখক এবং আরো অনেক বই, তার তুলনায় কিন্তু তিনি ততটা ডস্টয়েভস্কিকেই গুরুত্ব দিয়েছেন। কারণ ডস্টয়েভস্কির রচনায় আমরা ওই তার মতে এই বহুস্বরিকতা দেখি, ওই অনেকার্থোদ্যোতনা দেখি। আরেকটা কি দেখি, যেটা বলতে বলতে আমি সিচুয়েশন বলতে গিয়ে এইদিকে চলে এলাম, আরেকটা তৃতীয় যে আরেকটা আমাদের সব খুলো চাবির একটা চাবি আমাদের দিয়েছেন, সেটাকে তিনি ইংরেজি করে বলি প্রথম সিচুয়েটেডনেস, অর্থাৎ যে অবস্থানে আমরা আছি, যে অবস্থানটা আমার গিভেন, যথাপ্রাপ্ত আমার যে পরিস্থিতি, সিচুয়েশন ইন মাই লাইফ, ইন মাই কালচার, ইন মাই সোসাইটি, ইন মাই পলিটিক্স, এই সব জায়গার মধ্যে আমার যে যথাপ্রাপ্ত পরিস্থিতি,
সে যথাপ্রাপ্ত পরিস্থিতিকে প্রথম আমাদের রেকগনাইজ করতে হবে, আমাদের প্রথম সেটাকে চিনে নিতে হবে। তাই সিচুয়েশনের, তিনি সিচুয়েশন বলেননি, বলেছেন একটু একটু তার মধ্যে ঈষৎ, একটু তার মধ্যে একটু দোতনা দিয়ে সিচুয়েটেডনেস, সিচুয়েশন থেকে বুঝতেই পারছেন এর ব্যবহার, ভাষার ব্যবহারের মধ্য দিয়ে এটা একটা অন্য কথা বলতে চাইছেন। যথাপ্রাপ্ত স্থিতি যেটা আমাদের, যে স্থিতিকে পাল্টানো যায় না, সেটাকে আগে রেকগনাইজ করতে হবে। পাল্টানো যায় না মানে কি সেটা নিয়ে বসে থাকবো না? তা তো থাকবো না। আমি যথাপ্রাপ্ত পরিস্থিতি থেকে, অবস্থান থেকে নিজেকে একটা ক্রমাগত একটা এলিভেশনের দিকে, একটা সমুন্নয়নের দিকে আমি নিয়ে যাব। কেন নিয়ে যাব? কেন নিয়ে যাব? এর উত্তরটা বলা যেতে পারে বাকতিন কিন্তু তার প্রথম বইতে দিয়েছিলেন, যেটা আমি একটু আগে বলেছি যে ১৯৯০ সালে বইটা প্রথম বেরিয়েছিল, মানে তার মৃত্যুর ১৫ বছর পরে। প্রকৃতপক্ষে ১৯১৯ সালে তিনি একটা, এটা অতি সাধারণ একটা পত্রিকায় তার জীবনের প্রথম প্রকাশিত প্রবন্ধটি লিখেছিলেন, যার নাম হচ্ছে আর্ট অ্যান্ড আনসারেবিলিটি, শিল্পকলা। এবং আমি যেটা আনসারেবিলিটি খুব ব্যবহার করি ইদানিং নানা জায়গায়, প্রত্যুত্তর যোগ্যতা। সেই শিল্পকলা ও প্রত্যুত্তর যোগ্যতা, যেটা মাত্র ২.৫ থেকে ৩ পৃষ্ঠা ছাপায় একটা প্রবন্ধ ছিল। সেটা যে বীজবাণীতে ঠাসা, সেটা বোঝা গেল যখন বাকতিন নতুন করে আবিষ্কৃত হল। সে এক রোমহর্ষক গল্প। যাই হোক, তো তপোধৃতা, যখন আপনি পরবর্তীকালে যখন আমাকে শুনতে পাচ্ছেন? আপনি এটার পাচ্ছি। প্রসঙ্গে যাওয়ার আগে আমি হুম, বলি, সেটা হচ্ছে একটু মানে জিনিসটা একটু পরিষ্কার করে নিতে চাইছি। আপনি বলছেন হুম, যে বাকতিন দস্তয়েভস্কির মধ্যে, রচনার মধ্যে যে বহুস্বরিকতা এবং আপনার পরিভাষায় অনেকার্থদত্ত না, যেটা হেটেরোগ্লোসিয়া, রাইট? আ হুম, দেখেছেন সেটা টলস্টয়ে তিনি দেখতে পাননি। এটা একটা আমি পুনর্বার জাস্ট এটা ভেরিফাই করে নিতে চাইছি। এটা হচ্ছে একটা। আর সিচুয়েটেডনেস নিয়ে যে এটা আপনি বলছেন, সেটা কি উপন্যাসের হুম। জন্যই প্রযোজ্য, সেভাবেই বলছেন সেটা? হ্যাঁ, হ্যাঁ, হ্যাঁ। আমি আচ্ছা। মূলত সেটা মাথায় রেখেই বলছি। কারণ আমি খেয়াল রাখছি যে আপনারা যাই আজকে আলোচনা হোক, মূলত আখ্যানের নিরিখে একটা আমরা সবাই বুঝতে চাইছি। আমিও বুঝতে চাইছি এবং সম্ভবত আপনারাও বুঝতে চাইছেন সেইটা। একটা উদাহরণ দিলে বোধহয় স্পষ্ট হবে, কিন্তু একটু ক্লাসরুম শোনাবে বলে আমি ইচ্ছে করে একটু এড়িয়ে যাচ্ছিলাম। না, হ্যাঁ? উদাহরণ দিন। হ্যাঁ, উদাহরণ দিন। হুম। ধরুন আ আমি অ্যা রবীন্দ্রনাথ থেকেই বলি, যেটা মাথায় এলো এই মুহূর্তে। গোড়া উপন্যাস ধরুন। গোড়া উপন্যাসে যে চর ঘুষপুরের যে ঘটনা, আমাদের সবার মনে আছে, আমি জানি আপনারা সবাই উত্তম পাঠক সব এখানে। হুম, হুম। তো চর ঘুষপুরের যে ঘটনা, গোড়া উপন্যাস গোড়া চরিত্রকেও যেমন একটা নতুন ভাবে উলটপালট করে দিল। নতুন গুড়াকে আমাদের সামনে উপস্থাপিত করলো, যে গুড়াকে গুড়া নিজেই চিনত না। সেই সঙ্গে আমরা তো পড়ছি আসলে গুড়া উপন্যাস। সেই উপন্যাসের যে বয়ান, যে টেক্সট, সেটাকেও কিন্তু সেটা এখান থেকে পাল্টে দিল। তার মানে একটা সিচুয়েশন, যে সিচুয়েশনটা পাল্টানো যায় না, যেটা গিভেন। কারণ এটা ঔপনিবেশিক পরিস্থিতিতে ওই ধরনের ঘটনাই ঘটবে। যে কারণে বিনয় চলে এলো। বিনয়ের জায়গা থেকে সঙ্গে, সঙ্গে ললিতাও চলে এলো। মানে এতক্ষণ ধরে বেশ চলছিল পলিমিক্স এর মধ্য দিয়ে। সে গুড়া বিনয়ই হোক আর আ আপনার পানুবাবুই হোক আর গুড়াই হোক, এটা বেশ চলছিল। এটার মধ্যে হঠাৎ একটা গতি আরোপিত হলো। সেই গতিটা কিন্তু সংকেত দিল যে এইবার মোড় ঘুরছে আমাদের উপন্যাস। আমাদের আখ্যানের ধরনটা এবার পাল্টে যাবে। এবং শুধু তাই না, গোড়া নামে যে ব্যক্তিটি, যার আত্ম আবিষ্কারই হচ্ছে রবীন্দ্রনাথের ঈপ্সিত, এবং আমরাও পাঠক হিসেবে তাই ঈপ্সিত আমাদেরও। সেই এই ঘটনাটা ঘটলো বলে, একটা সিচুয়েশন তৈরি হলো বলে, যে সিচুয়েশনের উপরে, যে পরিস্থিতির উপরে গোড়ার কোনো হাত নেই, কারোরই হাত নেই। কারণ ঔপনিবেশিক পরিস্থিতিতে এইরকমই হবে। এবং অনেক ধরনের রিভিলেশন কিন্তু সঙ্গে, সঙ্গে তার হয়ে গেল। ওই নাপিতের ঘটনাটা মনে করুন। হুম, হুম। যেখানে তিনি, রবীন্দ্রনাথ তো এই বীজবাণীতে ঠাসা, তিনি অনেক কিছু বুঝিয়ে দিলেন আমাদের। যে আমাদের সমাজকে এই মুহূর্তে ধ্বংস করে দিচ্ছে যে মৌলবাদী তৎপরতা, যে
রবীন্দ্রনাথ স্পষ্ট করে না বললেও তার অনেক বীজাকারে অনেক কিছুর ভ্রূণ কিন্তু তিনি রেখে দিলেন ওইখানে। এইটা রেখেছিলেন বলেই হয়তো, হয়তো বলছি যে একেবারে সমাপ্তিতে বা আপাত সমাপ্তি বিন্দুতে গোরা এইরকম কথা বলতে পারলো আনন্দময়ীকে, মা তুমিই আমার ভারতবর্ষ, তুমিই আমার কল্যাণের প্রতিমা। এবং এই চমৎকার কথাটাই যদি শেষ হতো আমাদের কিছু আপত্তির ছিল না। কিন্তু রবীন্দ্রনাথ রবীন্দ্রনাথ। অতএব তিনি তারপরে বললেন, এবার তোমার লছমিয়াকে ডাকো। এইটুকু না বললে বোধহয় গোড়া সম্পূর্ণ হয় না। চর ঘোষপুরের ঘটনার মধ্যে সূক্ষ্মভাবে তার যে কতকগুলো রিভিলেশন তার হয়েছে, সেই রিভিলেশনটা তার নিজের জীবনে এক্সপেরিমেন্ট করাও হয় না, প্রমাণও করা হয় না। এই জন্য লছমিয়াকে ডাকো, কারণ সে লছমিয়ার হাতে আগে জল খেত না, তখন সে সাংঘাতিক রকম ব্রাহ্মণ। তো এটা আমরা জানি। তো দেখুন কত সূক্ষ্মভাবে এই দোতনাগুলিকে অনেকার্থ দোতনার একটা পরম্পরা তৈরি করলেন, কিন্তু সেগুলো কিন্তু একটা সিচুয়েশনের মধ্যে দিয়ে সেগুলো গ্রথিত হলো। চট করে আমরা বুঝতে পারি না যখন ব্যাপারটা ঘটে, কিন্তু যখন আমরা আপাত মোহনায় এসে পৌঁছই তখন আমরা বুঝতে পারি যে সবগুলোই এভরিথিং ইজ ফলিং ইন প্লেসেস। যেখানে যা যাওয়ার সেটা সেখানে যাচ্ছে। এটাই হচ্ছে একটা মহৎ রচনার বোধহয় সবচেয়ে বড় লক্ষণ, বৈশিষ্ট্য। আমার মনে হয় আরকি এরকম। কথা প্রসঙ্গে মনে হলো তাই বললাম। খুব চমৎকার তো উদাহরণ ওই দিয়েছেন। হ্যাঁ। সিচুয়েটেডনেস এর জন্যে আবিষ্কার করে নিতে হয়। সব লেখককে আবিষ্কার করতে হয়। শুধু টলস্টয় বা ডস্টয়েভস্কি কেউ নয়, সব পৃথিবীর যাদের লেখাই আমরা পড়েছি বিভিন্ন ভাষায়, যে অনুবাদে ইংরেজি অনুবাদেই পড়ি না হয় কি তাতে অসুবিধে, বা আমার ভাষায় আমাদের ভাষায় যে বাংলা ভাষায় আমরা যারা পড়ি আমাদের মধ্যেও কিন্তু আমরা ওই সবগুলো চাবি বলে আমাদের কাছে যা উপহার তুলে দিয়েছেন বাক্তিন, এর আলোয় কিন্তু আমরা উদ্দীপিত হতে দেখি, উদ্ভাসিত হতে দেখি। আর না হলে মনে হয় কোথাও একটা ঘাটতি রয়ে গেল সম্ভবত। তো বাক্তিন তো অন্তত এই চিন্তাগুলো আমাদের দিয়েছেন। তো যে কথাটা আমি বলছিলাম এবার সেখানে ফিরে যাই, যে আর্ট অ্যান্ড আনসারেবিলিটি, আমি এই প্রত্যুত্তর যোগ্যতা এটার উপর আমি বিশেষ গুরুত্ব আরোপ করতে চাইছি। বাক্তিন আমাদের একটু সতর্ক করে দিয়েছেন কি বিষয়ে, যে জীবন এক নিরন্তর উচ্চারিত প্রশ্নমালা। কারণ জীবনের তাই তো কাজ, জীবনে যথাপ্রাপ্ত সবই, আবার সবকিছু তো আমাদের আয়ত্তাধীন নয়। আমাদের তো পরীক্ষা করে নিচ্ছে অহরহ জীবন, এবং এই জীবন পরীক্ষা করছে কে, যে আমি, আপনারা, আমরা। আপনারা বলে কিছু নেই, আমরা বলা উচিত। উই উই আমরা সবাই। আমরা কি করছি, জীবন আমাদের কাছে এক একজনের কাছে এক এক রকম ভাবে যত প্রশ্নমালা তুলে ধরছে, উত্থাপন করছে। আমি নিজের মুখোমুখি দাঁড়াচ্ছি একটি বয়ান, সার্থক বয়ান, আখ্যানের, কোন নেরেটিভের। সে তো আমাদের কাছে দর্পণ, আয়না। সেই আয়নায় আমরা নিজেদেরও দেখতে পাচ্ছি, বুঝতে পারছি যে প্রশ্নমালা জীবন আমাদের কাছে উত্থাপিত করছে তার প্রত্যুত্তর দেওয়ার মতন বাক্তিনের ভাষায় আনসারেবিলিটি কি আমরা অর্জন করেছি, প্রত্যুত্তর দেওয়ার মতন যোগ্যতা কি অর্জন করেছি। এমন না যে আমি একজন ব্যক্তি হিসেবে যে প্রত্যুত্তরটা আমি ভাবছি আছে, সেটা হয়তো দীপেন ভট্টাচার্য এইরকম ভাববেন না, রুমা মুদক ওইভাবে ভাববেন না, মৌসুমী ওইরকম ভাববেন না, কুলদা রায় এরকম ভাববেন না, অন্য যারা আছেন সবার নাম তো জানি না। এটা একটা কথার কথা বললাম। আমাদের প্রত্যেকের কিন্তু এমন হতে পারে যে জীবন আলাদা আলাদা ভাবে আমাদের কাছে প্রশ্নমালা আনছে, এবং আলাদা আলাদা ভাবে একই টেক্সট থেকে, এই হচ্ছে মজা, একই বয়ান থেকে আমরা কিন্তু আমাদের মতো করে আমাদের প্রত্যুত্তর যোগ্যতাও পরখ করে নিচ্ছি। বাক্তিনের কথা যদি মান্যতা দিতে হয়, এবং দেব তো নিশ্চয়ই, তাহলে এই অহরহ উত্থাপিত প্রশ্নমালা যে জীবন, সেই জীবনের তাৎপর্য বোঝার মানেই হলো একটি আখ্যান নামক উদ্ভাসিত দর্পণে নিজেদের প্রত্যুত্তর দেওয়ার যোগ্যতাটাকে পরখ
করে নেওয়া। এটা যত করি তত তাকে আমরা আত্মিকৃত করি, আমাদের নিজের করে গড়ে তুলি, নিজের করে ভেবে নিই, নিজের করে পাই। নিজের করে ওই যে পাওয়াটা, এই আত্মীকরণটা ঘটতেই হবে। এই আত্মীকরণ না ঘটলে আবার সব মাটি। তো এইভাবে বাকতিনকে সামনে রেখে, বাকতিনকে অনুসরণ করে এবং বাকতিনকে অনুসরণ করে আমাদের চিন্তাকে যদি আমরা অনবরত প্রসারিত করি, আমাদের ভাবনাকে, আমাদের বোধকে যদি আমরা প্রসারিত করি, তবেই বুঝবো যে এইসব তত্ত্ব আলোচনার কোথাও কোনো সার্থকতা আছে। আসলে জীবন্ত প্রসারণ চাই। বাকতিনের জীবনের দিকে তাকাতে বারবার আরেকবার ফিরে যাব। এত অদ্ভুত অদ্ভুত ঘটনা ঘটেছে তার জীবনে। প্রকৃতপক্ষে বাকতিনকে আমরা পেতামই না, কোনোভাবেই না। তিনি নিতান্ত, বলা যায় যে তার জীবনে এমন সমস্ত আশ্চর্য সব সমাপতন জাতীয় ব্যাপার ঘটে গেছে, যে কারণে তিনি আজ আমাদের কাছে পৌঁছতে পারছেন। আজ ৯ তারিখ ২০২১ সাল, নতুন দশকের শুরুর মাসে আমি তপোধীর ভট্টাচার্য যে বন্ধুদের সঙ্গে কথা বলছি, ওই প্রতীত বাস্তব বলি আমাদের, ভার্চুয়াল রিয়েলিটি, প্রতীত বাস্তবে কথা বলছি। এই কথা বলাটাও সম্ভব হয়ে উঠছে না হলে বাকতিন নামে কারুর অস্তিত্বই আমরা জানতাম না। কেননা তার দাদা যখন দূরে চলে গেল পরে, নানা রকম ঘটনার মধ্য দিয়ে বাকতিন এক জীবনের কাছে যে সব সময় প্রত্যুত্তরের জন্য তৈরি থাকতে হয় সেটা আবিষ্কার করলেন। আমি বলবো যে সূক্ষ্মভাবে এটা তার নন্দন চিন্তাকে প্রভাবিত করেছে। তিনি তো তার, যদিও বই লিখেছিলেন, প্রথম আর্ট অ্যান্ড আনসারেবিলিটি প্রকাশিত হলো তো সেই দিন ১৯৯০ সালে। তার আগে যেগুলো আমরা জানি ১৯২৮ সালে তার প্রবলেমস অফ ডস্টয়েভস্কিস পয়েটিক্স যখন বেরোলো, বাকতিন যখন বেরোলো, তখন তিনি ওই ডস্টয়েভস্কিকে কেন তিনি মান্যতা দিয়ে থাকেন সেইটা যেমন আমরা বুঝলাম, সেই সঙ্গে যাকে ডায়ালজিজম বলে গোটা পৃথিবী এখন চেনে, দ্বিরালাপ তত্ত্ব বা দ্বিবাচনিকতা তত্ত্ব, সেটা বাকতিন আমাদের কিন্তু তখন দিয়েছিল। আমি এখানে দাঁড়িয়ে আরেকটা কথা বলবো। হ্যাঁ, আমরা আজকে আখ্যান নিয়েই কথা বলছি, কিন্তু আমি আমার মতো করে, আমি ভুলও হতে পারি, আমার মতো করে লক্ষ্য করে আমি দেখেছি যে সার্থক শিল্প মাধ্যম যদি হয়, শুধু বড় আখ্যান নয়, সব জায়গাতেই কিন্তু ওই দ্বিবাচনিকতা থাকবে। এই গ্রহিতা এবং দাতার মধ্যে একটা দ্বিবাচনিক বিনিময় করতেই হবে। এটা যদি না হয় তাহলে তো সেটা একপাক্ষিক ব্যাপার হয়ে গেল। আমরা আমরা যারা সংস্কৃত সাহিত্যের ছাত্র, আমরা যেটা পড়তেই হয় আমাদের, মানে দর্শনের কিছু তো পড়তে হয়। তো দর্শনের মধ্যে আমরা পেয়েছি পূর্বপক্ষ আর উত্তরপক্ষ। একদল থাকেন যারা তাদের মতো করে তাদের আর্গুমেন্টস গুলো, তাদের যুক্তিগুলো দেন এবং সেটাকে খণ্ডন করে আসে উত্তরপক্ষ। এর মধ্যে একটা শুভঙ্করের ফাঁকি আছে। কেননা এটা আমি, আমার একটা ছোট বই আছে বাকতিন, এটার নামই এটা, ওই এবং মুশায়রা থেকে বেরিয়েছিল পরে ২য় সংস্করণ। তো সেইখানে আমি এটা এইরকম একটা ধারণা আমি প্রকাশ করেছি, যেটার মধ্যে একটা শুভঙ্করের ফাঁকি আছে। কিরকম? কারণ উত্তরপক্ষ তো আগে থেকেই জয়ী হয়ে থাকে। পূর্বপক্ষ এমনভাবে বিন্যস্ত করা হয় যে সে হারবেই উত্তরপক্ষের কাছে। পূর্বপক্ষের যুক্তিগুলো তাই প্রথম থেকেই নড়বড়ে থাকে। এই কথাগুলো কেন বলছি? বলছি এই জন্যে যে বাকতিনের জীবন জুড়ে আমরা দেখতে পাই যে এক হচ্ছে গিয়ে একটা, তিনি তো আর সংস্কৃত জানবার কথা না, জানেনও না। আমরা যেহেতু বাঙালি এবং আমরা যেহেতু একটু একটু সংস্কৃত পড়েছি, কেউ কেউ আমরা এই কথাগুলো আমাদের মাথায় আসে এবং আমরা তখন তার মধ্যে একটা কোথাও একটা সাম্য বা এটা সাদৃশ্য খুঁজে নিতে চাই, খুঁজে নিলে ভালো লাগে। তখন মনে হয় খুব আত্মীয় তিনি আমাদের। আর তো ওই যে প্রথম একটা কিছু আমাদের কাছে দেওয়া হলো, এবার খুব ভেতরে ভেতরে আমরা দেখি তার সম্পর্কে বা সেটাকে খণ্ডন করে নিজস্ব বক্তব্য প্রতিষ্ঠা করা। এটা করতে গেলে ওই একবাচনিকতা যে জীবন ব্যাপ্ত, মনোলগ যে জীবনে ব্যাপ্ত এবং তা যে ক্ষতিকর,
এটা কিন্তু বাকতিনকে প্রথম বোঝাতে হয়েছে আমাদের। আবার সেই একই বইয়ের মধ্যে তাকে বোঝাতে হয়েছে কেন সার্থক আখ্যানে, সার্থক উপন্যাসে ওই তাকে এই মনোলগ যত ধরনের আছে জীবনে, জগতে, সেগুলোকে খণ্ডন করে, নস্যাৎ করে দ্বিবাচনিকতার প্রতিষ্ঠা হয়ে থাকে। তাহলে লক্ষ্য করে দেখছেন এটা এমন একটা প্রক্রিয়া which is inbuilt। আমি এটা বাংলা করতে পারলাম না, দুঃখিত। অর্থাৎ আগে থেকেই যেন স্বয়ংবৃত হয়ে আছে, এরকম বলা যেতে পারে। ভেতর থেকে স্বয়ং নির্মিত বলা যেতে পারে, ইনবিল্ট হয়ে আছে। যে একটা তপোদিতা, থাকবে আপ- ভেতরে। হুম, আপনাকে আরেকটু বিঘ্ন করছি, মানে ইন্টারাপ্ট করছি, সেই অর্থে বাধা দিচ্ছি। তো এখানে কয়েকজন বলেছে, এটা আপনি যেটা বলছেন সেই সূত্রে আমি একটু প্রশ্নটা করতে চাইছি। এখানে মৌসুমী লিখছে, তপোধীর দাদা আপনি যদি কিছু উদাহরণ দিয়ে তত্ত্বগুলো বলেন তাহলে বুঝতে একটু সুবিধা হয়। এখানে আপনি যে এখনই হুম, যেটা বলছিলেন সেই প্রসঙ্গে আমার প্রশ্ন হচ্ছে এরকম যে, একটা উদাহরণ হচ্ছে যে পলিফোনি, বহুস্বরিকতা, যেটা হুম, দস্তয়েভস্কির রচনায় উনি দেখতে পেয়েছেন। সেটা কিভাবে আমরা বুঝতে পারবো? এখানে বহুস্বরের যে একটা উপস্থিতি, সেই জিনিসটা বোধহয় বলা হয়েছে। কি ধরনের বহুস্বর আমরা বলতে চাইছি। আর আপনি যে শেষ কথাটা যেটা বললেন যে একবচন থেকে আমরা যখন দ্বিবচন বা বহুবচনে যাই, সেখানে হুম, আমি একটা জায়গায় আমি এক জায়গায় পড়েছিলাম যে লেখক যে আ হুম, তিনি সৃষ্টি করছেন তার চরিত্ররা, এবং চরিত্ররা বিভিন্ন ধরনের বচন নিয়ে, উচ্চারণ নিয়ে আবির্ভূত হচ্ছে, এবং তারা যে, এবং সার্থক যে লেখাটা, সেখানে যে লেখক চাপিয়ে দিচ্ছে না তার বচনটা তার উপরে, মানে এটার থেকে একটা মানে মানে হুম। সংযোগটা বিচ্ছিন্ন করে দিলে সেই যে উপন্যাসটা আলাদাভাবে প্রাণ পাচ্ছে, সেটা হচ্ছে সার্থক উপন্যাস। আমি ঠিক বলছি কিনা আমি জানি না। যে এখানে হুম, অথর যে মনোলগ বা যে মনোলগ থেকে যে আমরা ডায়ালগে যাচ্ছি, সেটা হচ্ছে সেরকম। আমার প্রশ্ন হচ্ছে এখানে যে সেটা কি আদৌ সম্ভব? মানে একজন লেখক যখন সে লিখছে, তখন প্রচ্ছন্নভাবে তার যে ধারণা, সে তো তার চরিত্রগুলো সৃষ্টি করছে। সেই চরিত্রগুলো কিভাবে আলাদাভাবে প্রাণ পেয়ে বিচরণ করবে, যেটা এই বহুবচন, বহুবাচনিকতা, বহুস্বরকতা হুম। সৃষ্টি করবে। আপনি যেভাবে বলতে চান বলুন, বা পরে উত্তর দিলেও হবে। না, না, ঠিক আছে, ঠিক আছে, ঠিক আছে। তবে ওই মৌসুমীর প্রশ্নটা মাথায় রেখে এবং আপনার কথা শুনে আমি শুধু মানে একটা কথা মাথায় এলো, বলছি। ইংরেজিতে যে আমরা ইন স্পাইট অফ শব্দটা ব্যবহার করি, ওইটাকে আমি একটু ব্যবহার করে আমি বলতে চাইছি যে লেখক তার নিজস্ব ভাবাদর্শ, এই শব্দটা আমি এখনো উচ্চারণ করিনি, করছি। লেখক তার নিজস্ব ভাবাদর্শ, ম্যানিফেস্ট অর ল্যাটেন্ট, অর্থাৎ প্রকট কিংবা প্রচ্ছন্ন ভাবাদর্শ নিয়ে যখন, এটা ছাড়া তিনি আসতে পারবেন না। সবচেয়ে বড় উদাহরণ হচ্ছে আমাদের সাহিত্যে, আমি যতদূর মনে করতে পারি, বঙ্কিমচন্দ্র। তো এটা ছাড়া তিনি আসতে পারবেন না। কিন্তু ইন স্পাইট অফ দ্যাট অথর্স, তার নিজস্ব সিচুয়েটেডনেস, আমি ওইখানে ফিরে যাব। সিচুয়েটেডনেস, তার যে নিজস্ব অবস্থান, তার সামাজিক, সাংস্কৃতিক বিশ্বাস, মূল্যবোধ, এবং এছাড়াও আরো অনেক কিছু থাকতে পারে যেটা ভাবাদর্শের প্রসঙ্গে চলে আসে। এইগুলো নিয়ে তিনি একটা আরোপিত জায়গায় থাকেন। এই জন্যে একটা কথা বলি যে বাকতিন আমাদের মনে করিয়ে দেন যে ৬০-এর দশকে এবং ৭০-এর দশকে ফ্রান্স থেকে গোটা পৃথিবীতে ছড়িয়ে গেছে যে তত্ত্বটা, রিডার্স রেসপন্স ক্রিটিসিজম, যেটা শুরু হয়েছিল অবশ্য জার্মানিতে ১৯৩০ সাল নাগাদ। তো সে যাই হোক, সেটা একটু একাডেমিক ডিসকাশন হয়ে যাবে। তো যেখানে লেখক যাই করুন, পাঠক হচ্ছে শেষ কথা বলবার মালিক। লেখক যদি বলেও, ল্যাটিন করে বলি কনজিউমেটাম এস্ট, অর্থাৎ তামাম সুদ, যদি পার্সিয়ান ভাষা ব্যবহার করে বলি, তামাম সুদ হয় না। কিছু কিছু জিনিস থেকে যায় যেগুলো লেখক, ইন স্পাইট অফ দ্য অথর, লেখক যাই করতে চান, তার, এটা হচ্ছে মজা, যে তার সৃষ্ট চরিত্রগুলো বিকামস ইন্ডিপেন্ডেন্ট অফ দ্যাট অথর, তার সৃষ্টি থেকে আলাদা হয়ে যায়। আমাদের সাহিত্যে আমি দু এক জায়গায় লিখেওছি, বঙ্কিমচন্দ্র হচ্ছেন এইরকম একজন স্রষ্টা যিনি তার বয়ানের উপরে তার সৃষ্ট, আপনি যেটা বলছিলেন দীপেন ভট্টাচার্য মশাই, যে তিনি তার সৃষ্ট যারা
কুশীলব যারা, চরিত্র শব্দটা বলতে আমার একটু অসুবিধা, যাই হোক, যে কুশীলবরা তারা তার ইনস্পাইট অফ দ্যাট অথর তারা কিন্তু একটা সময় তারা স্বাধীন হওয়ার মতন, স্বতন্ত্র ভাবে দীপ্যমান হওয়ার মতন তারা কিন্তু কিছু সংকেত আমাদের দেয়। দেখুন যে বিষবৃক্ষের শেষ সমাপনটা মনে করুন, শেষ প্যারাগ্রাফ যেখানে শেষ হচ্ছে, আমরা বিষবৃক্ষ সমাপ্ত করিলাম, ভরসা করি ইহাতে গৃহে গৃহে অমৃত ফল ফলিবে। সেইখানে অথরের সঙ্গে ITY লাগিয়ে দিচ্ছেন, অথরিটি পেয়ে যাচ্ছেন, কর্তৃত্ব নিয়ে হাজির। কোন লেখক সত্তা যদি সর্বে সর্বা হতে চায় সে তার কর্তৃত্ব বাদ দিতে পারে না। কিন্তু ওই যে আমি বলছিলাম পাঠক প্রতিক্রিয়াবাদ, রিডার্স রেসপন্সিবিলিটিজম, সে কিন্তু সেটাকে স্বীকার করে না। লেখক যাই বলুন, যিনি সত্যিকারের পাঠক, এবং এটা কিন্তু ডিকনস্ট্রাকশনের মূল কথা, সময় হলে বা যদি সময়ের সুযোগ পাই আরেকবার বলবো, যে যারা যখন বিনির্মাণ করতে চান, তারা যখন পোস্ট স্ট্রাকচারালিস্ট অ্যাপ্রোচের দিকে যান, আমি যেটাকে কাঠামো বলতে আমার খুব বাজে লাগে, আমি একটা নতুন শব্দ আমি তৈরি করেছি সংস্কৃতর সাহায্য নিয়ে। আকরণবাদ হচ্ছে আমার মতে পোস্ট স্ট্রাকচারালিজম, আকরণোত্তরবাদ হচ্ছে যা আকরণের পরে আসে, উত্তর মানে উত্তরণ মানে যা পরে আসে, ইত্যাদি ইত্যাদি। যাকে তো এই আকরণোত্তরবাদী মীমাংসার দিকে যদি আমরা যাই, তাহলে দেখব যে পাঠক লেখকের অভিপ্রেত অর্থকে কখনো কখনো চূর্ণ করে দেয়, দিয়ে সেটা থেকে বেরিয়ে আসে। কিভাবে? উদাহরণ নিশ্চয়ই চাই, বা আমি একটা বঙ্কিমচন্দ্র থেকে বিষবৃক্ষ থেকে উদাহরণ দিলাম। আমি উদাহরণ দিতে পারি ইচ্ছে করলে আপনার খুব পরিচিত রাজসিংহ উপন্যাস থেকেও দিতে পারি। রাজসিংহ উপন্যাস যেভাবে শেষ হচ্ছে, এটা কি বঙ্কিমচন্দ্র সত্যি অভিপ্রেত ছিল? অনেক প্রশ্ন দাঁড়িয়ে যায়। কিন্তু যদি অভিপ্রেত থাকে সেটাই, এবং সেটাকেই যদি মান্যতা দিতে হয়, তাহলে তো এটা দ্বিবাচনিকতার প্রতিষ্ঠা হয় না। জানি না, কিন্তু আমার কেন যেন মনে হয় একই মডেল তো সব জায়গায় আরোপ করা যায় না। কিন্তু যে আকল্পটা, আমি মডেলের বাংলা করি আকল্প, যে আকল্পটা আমাদের বাকতিন লিও টলস্টয় সম্পর্কে ব্যবহার করেছেন, এবং একই সঙ্গে ফিওডর দস্তয়েভস্কি সম্পর্কে ব্যবহার করেছেন, এবং করে ফিওডর দস্তয়েভস্কিকে দ্বিবাচনিকতার নিদর্শন বলেছেন, এবং টলস্টয় একজন অত্যন্ত ঋষিতুল্য ব্যক্তি হলেও তাকে সেইভাবে শিল্পের যে দ্বিবাচনিকতায় তাকে সিদ্ধ ভাবেননি। এটা নিয়ে তর্ক হতেই পারে, সেই তর্ক হয়তো কোনো একদিন আমরা করব। কিন্তু এখানে অনেকগুলো সংকেত, সেই সংকেতে আমরা হয়তো বঙ্কিমচন্দ্রের বদলে রবীন্দ্রনাথকেই মান্যতা দেব। হ্যাঁ, রবীন্দ্রনাথকে। এই ব্যাপারে আমি অনেকের সঙ্গে তর্ক করতে রাজি আছি, কারণ অনেকেই মনে করেন যে রবীন্দ্রনাথ ভালো কবি ছিলেন, কিন্তু তিনি উপন্যাস বিশেষ লিখতে পারতেন না। আমি আমার একটা বই আছে বাকতিন তত্ত্ব প্রয়োগ, আমি লিখেছি বলে নয়, এখানে আমি এই একটা আর্গুমেন্ট বলতে পারেন প্লেস করেছি, যে চতুরঙ্গ যাকে গুরুত্বই দেন না আমাদের পুরনো অগ্রজ অত্যন্ত শ্রদ্ধেয় সমালোচকেরা, আমি বলেছি না, বাকতিনীয় যে দ্বিবাচনিকতার ভাবনায় এবং পাঠক প্রতিক্রিয়াবাদের ভাবনায় চতুরঙ্গের কোনো তুলনা হয় না। হ্যাঁ, ঘোড়ারও তুলনা হয় না, কিন্তু চতুরঙ্গেরও কোনো তুলনা হয় না। চতুরঙ্গকে নস্যাৎ করার কোনো কারণ নেই। ওই যে ধরুন যে ইন স্পাইট অফ দ্য অথর, হয়তো রবীন্দ্রনাথ সম্পর্কে সবটা এটা বলা যায় না, তবু আমি সেইখানেও আরেকবার উপসংহারের দিকে তাকাবো। আপনাদের মার্কিন যুক্তরাষ্ট্রের এক প্রসিদ্ধ সাহিত্যতাত্ত্বিক এবং সমালোচক, বিখ্যাত অধ্যাপক ফ্রাঙ্ক কেরমোড, তিনি দ্য সেন্স অফ এন এন্ডিং বলে একটা চমৎকার বই লিখেছিলেন বেশ কিছুদিন আগে, আমরা ছাত্র অবস্থায় পড়েছি। তো তিনি বলেছেন ঠিকই আছে, কিন্তু সেখান থেকে বাকতিনকেও মনে রেখে আমি বলতে চাইছি যে চতুরঙ্গের উপসংহারটা দেখুন, সেই সমাপ্তিবিহীন উপসংহার, যেখানে দামিনী মারা যাচ্ছে পুরীতে। আমরা জানি তার আগে যা সঞ্চিত অর্থ ছিল সব কিছু দিয়ে শ্রীবিলাস দামিনীকে সুস্থ করতে চেয়েছে, ব্যর্থ হয়েছে। তারপর রবীন্দ্রনাথ লিখছেন, হি ইজ এট হিজ বেস্ট দেয়ার। কি লিখছেন তিনি? লিখছেন
যেদিন পূর্ণিমার রাত্রে সমস্ত সমুদ্র উচ্ছ্বসিত হইয়া উঠিল, সমুদ্রের পারে তরঙ্গের অভিঘাত তৈরি হইল, তখন দামিনী আমার পায়ের ধুলা, আমি আমি মানে শ্রীবিলাস পায়ের ধুলা লইয়া বলিল, স্বাদ মিটিল না, পরজন্মে যেন আবার তোমাকে পাই। এত বড় অসাধারণ, স্তব্ধ করে দেওয়ার মতো উচ্চারণও আমাদের প্রাচীনপন্থী সমালোচকদের কাছে কোনো গুরুত্ব পায়নি, কিন্তু এইখানে তো জীবন জয়ী হলো। এবং আমি বলবো যে লেখক রবীন্দ্রনাথ, কথাকার রবীন্দ্রনাথ, তিনি হয়তো শচীশের আত্মানুসন্ধানকেই বড় করে তুলতে চেয়েছিলেন। তিনি যাই তার সচেতন অভিপ্রায় হোক, কিন্তু সেইখানে পাঠক দেখছে, যারা ইনস্পাইট অফ লেখক তার অবস্থানটা গ্রহণ করে, সেই পাঠক দেখছে যে এইখানে কবি, দার্শনিক এবং তাদের প্রজ্ঞা এবং অনুভব এক আশ্চর্য সমীকরণে সমন্বিত হয়েছে। এবং সেইখানে এটা কিন্তু দামিনীর গল্প হয়ে উঠল। শচীশের গল্প, যেটাকে রবীন্দ্রনাথ বানাতে চাইলেন, সচেতন ভাবে বানাতে চাইলেন, কিন্তু দেখা গেল রবীন্দ্রনাথের অভিপ্রায় কাজে লাগলো না। রবীন্দ্রনাথেরই লেখা যেন তার তৈরি কুশীলব দামিনী তার বাধ্য করলো এটা লিখতে। এরকম আমার একটা অনুভব হয়। ওই অর্থে আমি বলেছিলাম যে কখনো কখনো এরকম ঘটে। আমার আরেকটা, কোনো মিল নেই চতুরঙ্গের সঙ্গে, কোনো মিল নেই, তবুও আমার দুটো আখ্যানের কথা এখানে মনে হচ্ছে। একজন নোবেল পুরস্কার প্রাপ্ত, এটা বলার বিষয় না, এই পর্তুগিজ কথাকার হোসে সারামাগোর ব্লাইন্ডনেস বলে যে বইটা, যেটা একটা রূপক আখ্যান, যেটা নিয়ে আমি কিছু লিখেছি টিখেছি। তো সেই রূপক আখ্যানে আমরা দেখতে পাই একটা অসাধারণ কিছু উচ্চারণ ঘুরে ফিরে আসছে। সত্যিকারে ধরতে গেলে তো আমাদের গল্প কোথায়? গল্প নেই তো, গল্প কিচ্ছু নেই প্রায়, শুধুমাত্র একটা আভাস আছে। কিন্তু এই যে উচ্চারণ, there is no blindness, only blind people who can see but who do not see। আজকের সময়ের সঙ্গে কিরকম মিলে যায় না, যে উচ্চারণ তার আখ্যানের পরিসীমা, তার পরিধিকে চূর্ণ করে আমাদের প্রত্যেকের কাছে এসে পৌঁছয়, এর চেয়ে বড় আখ্যান, এর চেয়ে বড় দ্বিবাচনিকতা আর কি হতে পারে? অনেকার্থ দ্যোতনার দৃষ্টান্তই বা কি হতে পারে? যখন হোসে সারামাগো এরকম অসাধারণ উচ্চারণ করেন যে সেইখানে অন্ধতা, সেটা এমন সর্বজনীন, অথচ তা সত্ত্বেও তিনি বলছেন অন্ধ মানুষ অনেক আছে, কিন্তু অন্ধ মানুষ যারা ইচ্ছে করলে দেখতে পারে, কিন্তু দেখতে পায় না। চমৎকার। হুম। তো এই যে কথাগুলো যখন আমার অনুভবে এসে সেটা তরঙ্গ তারিত হয়ে আমার মধ্যে একটা এটা স্তব্ধ করে দিল, এভাবে চতুরঙ্গের উপসংহারটা আমাদের স্তব্ধ করে দেয়। হুম। তো তখন আমার মনে হয় না যে, আমাদের মনে হয় না যে আখ্যানের অনেকার্থ দ্যোতনা একেই বলে, এবং তখন বাকতিনকে আরেকবার সেলাম দিতেই হয়। এবং তখন মনে হয় ওই যে কথাটা সবকিছু এসে একসঙ্গে জুড়ে যায়, যখন মনে হয় যে হ্যাঁ, জীবন কত রকম প্রশ্নমালা উত্থাপন করতে পারে, কত ধরন তাদের। কিন্তু আমাদের কাজ হচ্ছে আমাদের আয়নার সামনে দাঁড়িয়ে আমাদের প্রত্যুত্তর যোগ্যতাটা আমরা অর্জন করেছি কিনা এটা পরীক্ষা করে নেওয়া। একজন বড় কথাকার তাই তো করেন, তা রবীন্দ্রনাথ করেছেন। আমাদের এই সময়ে, বেশি দিন আগে তিনি মারা যাননি, ২১ শতকের প্রথম দিকে মারা গেছেন হোসে সারামাগো পর্তুগালের, তিনিও তাই করেছেন। একই কাণ্ড করেছেন তো আপনার এই আহ উম কলম্বিয়ার লেখক চিরজীবী গ্যাব্রিয়েল গার্সিয়া মার্কেজ। হুম। আমি তার শতবর্ষব্যাপী নিঃসঙ্গতা বা এর কথা বলছি না, 100 ইয়ার্স অফ সলিটিউড, সে তো মহাগ্রন্থ, তার সম্পর্কেই আমি শুধু বলছি না, আমি বলছি হয়তো একটু কম আলোচিত বা তত কম আলোচিত নয় হয়তো, যে নো ওয়ান রাইটস টু দ্য কর্নেল। কর্নেলকে কেউ চিঠি লেখেন না, মানবেন্দ্র বন্দ্যোপাধ্যায় মশাই আজ নেই পৃথিবীতে, তো তিনি এই নামে অনুবাদ করেছিলেন। বা সরলা ইরেন্দিরা এবং তার নিদয়া ঠাকুমার অবিশ্বাস্য করুণ কাহিনী নামে বাংলা অনুবাদ তিনিই করেছেন, ইনোসেন্ট ইরেন্দিরা ইত্যাদি ইত্যাদি। এই সবগুলো আমার কাছে
নিরন্তর জীবন সম্পর্কে প্রশ্নমালা উত্থাপন করে যতই কোনোটা হয়তো আকারে তত বৃহৎ নয়, যেমন 100 ইয়ার্স অফ সলিটিউডের সঙ্গে নিশ্চয় সরলা ইন্দিরার তুলনা হয় না, কিন্তু সেইখানে আখ্যান তো বড় কথা না, আখ্যানের যে আকারটা তো বড় কথা না। এমনকি তুলনামূলক ভাবে নিতান্ত সংক্ষিপ্ত ভাবে লেখা আর্নেস্ট হেমিংওয়ে কবে লিখেছিলেন, সেই বিখ্যাত সেই মাঝি, সেই হুম। মাঝি হয়তো রূপক আমাদের প্রত্যেকের, যেখানে এই ভরসার কথা তোমাদের শুনিয়েছেন, ম্যান ক্যান বি ডিফিটেড বাট হি ক্যান নেভার বি ভ্যানকুইজড। মানুষ কখনো কখনো হারতেও পারে কিন্তু চিরকালের মতো পর্যুদস্ত হয় না। আমরা তো বীজবাণী চাই, আখ্যানের কাছে শুধু গল্প তো চাই না। কে বলেছে আখ্যান বা উপন্যাস মানে শুধুই গল্প? না, গল্প তো খোলস মাত্র। ভেতরের বীজবাণী কিছু আছে কিনা, যা আমাদের এলিভেট করে কিনা, যা আমাদের সমুন্নত করে কিনা, এটাই দেখবার। এবং এই দেখার যে দৃষ্টিটা, সেটা অনেকেই আমাদের দিয়েছেন। বিশেষভাবে দিয়েছেন ২০ শতকের এই অসাধারণ বরেণ্য তত্ত্বগুরু মিখাইল মিখাইলোভিচ বাখতিন। তপোদিদা, এইজন্যেই মিখাইল মিখাইলোভিচ বাখতিনের কাছে বারবার ফিরে যেতে হয় আমাদের। আপনাকে আরেকবার একটু ইন্টারাপ্ট করছি। আমি একটু এখানে যারা অনুষ্ঠান শুনছেন ওদের নাম এবং কিছু যদি প্রশ্ন থাকে আমি দেখি। একটু আপনার হুম। অনুমতি নিয়ে আমি একটু নামগুলি বলি। হ্যাঁ, নিশ্চয়ই, আ নিশ্চয়ই, নিশ্চয়ই। হ্যাঁ, আচ্ছা, সাদিয়া সুলতানা আ আগ্রহ নিয়ে অপেক্ষা করছে। আলোচনা শুনবো। নিবেদিতা আইচ বলছেন, ধন্যবাদ আপু। রঞ্জনা ব্যানার্জি শুনছি বলছেন। স্মৃতি ভদ্র, দর্শন ছাড়া বোধের বিকাশ হয় না মন্তব্য করেছেন। সাদিয়া সুলতানা লিখছেন, কথাটা সুন্দর, ভাবের অপরিচিতি এটাই ঘটে আসলে, তাই কঠিন লাগে যা কিছু অপরিচিত। কঠিন লাগে যা কিছু অপরিচিত, তাই বোধহয় বলতে চাইছেন। পারভিন সুলতানা, দর্শন খোঁড়েই বোধহয় রস নিংড়ে নিতে হয়। নূর কামরুন নাহার বলছেন শুনছি। ফরজাহান রহমান শাওন বলছেন সকলকে শুভেচ্ছা। মৌসুমী কাদের প্রশ্নটা আগেই বলেছিলাম উদাহরণের ব্যাপারে। সাদিয়া সুলতানা, পলিফনি বাদেও উপন্যাসের বৈশিষ্ট্য সম্পর্কে বাখতিনের অন্যান্য ধারণা জানতে চাই। আচ্ছা, ওটা তো আপনি বলছেন এখন। রুকসানা কাজল লিখছেন, আসামে আমার বাঙালি বন্ধুদের কয়েকজনের কাছ থেকে জেনেছি সেখানকার বাঙালিদের কাছে তপোধীর ভট্টাচার্য এক আলোকস্তম্ভ। যাক, আমি আপনার সম্পর্কে আরেকটু বলতে চাইছিলাম যারা পরে যোগ দিয়েছেন তাদের সম্পর্কে। তো এখানে রুকসানার অস্তিত্ব একক এবং স্বয়ংসম্পূর্ণ নয়, অস্তিত্বের নানা সহযোগী থাকে। তপোধীর ভট্টাচার্য স্যারের নেতৃত্বে অসমীয়া এবং বাঙালি জাতি মিলেমিশে এক ভয়হীন আসামের অস্তিত্ব গড়ে তুলতে পারবে বলে আশা করি। পরবর্তী অনুষ্ঠানে নিশ্চয়ই আমি দেরালাপ করতে সক্ষম হব। বাখতিনের নাম জেনেছিলাম সোভিয়েত সাহিত্যের কোনো বইতে সমালোচনামূলক স্বরে। গেল দুদিন বাখতিন পড়ছি, বড্ড কঠিন, যেন লোহার টোস্ট, কিন্তু ভালো লাগছে। আরো অনেকেই দেখছেন আমাদের বন্ধুরা। স্মৃতিভদ্র, কারণ সবার কাছে জীবনের প্রশ্ন আলাদা। নাহার তৃণা বলছেন, সেই টোস্টে, ওই যে কঠিন টোস্ট, সেই টোস্টে তপোধীর ভট্টাচার্য দা কেমন মাখন লাগিয়ে দিচ্ছেন। দাঁত দুর্বল, তবুও কেমন দিব্যি কামড়ে প্রলুব্ধ হচ্ছি, ঠিক না দিদি? ওই রঞ্জনার প্রশ্নে আর কি, ওই উত্তরে। হুম। আহ স্মৃতিভদ্র লিখছেন, তপোধীর দাদার কাছে প্রশ্ন, এই যে ভিন্ন জীবনের প্রশ্নমালা যার উত্তরও ভিন্ন, এই বিভিন্নতাকে আমরা কিভাবে সার্বজনীন করতে পারি। পারভিন সুলতানা লিখছেন, তাহলে আখ্যানকে আহ তাহলে আখ্যানকে আরো সঘন ও চমৎকার করে বুনতে হলে দোতনার ভূমিকা খুব গুরুত্বপূর্ণ। দাদা, কষ্ট করে এই বিষয়টা একটু আলোকপাত করা যাবে কি? আচ্ছা, স্মৃতিভদ্র লিখছেন, এই দ্বীপাচেকনতাই হচ্ছে সংযুক্তিকরণ। শৈবাল তালুকদার লিখছেন, শুভ সকাল, শুভ সন্ধ্যা। বিশ্ব সাহিত্য নিয়ে এত বিদগ্ধ আলাপন শোনার সৌভাগ্য আমার কমই হয়েছে। তপোধীর বাবুকে অশেষ ধন্যবাদ। দীপেন্দা জবাব নিয়ে আপনার বদৌলতে আমাদের অনবরত জানার সুযোগ হচ্ছে। ধন্যবাদ শৈবালদা। মনিজার রহমান লিখছেন, রবীন্দ্রনাথের চতুরঙ্গ আমার খুব প্রিয় উপন্যাস। আলোচকের কথায় দামিনীকে নতুন আলোতে দেখলাম। আচ্ছা, লুনার আহমনা রানুমা লিখছেন, চমৎকার লাগছে শুনতে। জয়শ্রী সরকার লিখছেন, শুনছি কি ভালোই না। এবং অনেকেই আমাদের সাথে দেখছেন, এবং আপনারা আজকে শিলচর থেকে যুক্ত হয়েছেন অধ্যাপক তপোধীর ভট্টাচার্য, এবং আমরা ওনার যে জ্ঞানের পরিধি সেটা এতই বিশাল, তার থেকে ছিটেফোঁটা বাইরে দাঁড়িয়ে নেওয়ার চেষ্টা করছি আর কি। তো
আমি আপনাকে বাধা দিলাম। আশা করি সেই না, না, না বলুন। এইটা নষ্ট হয়নি আরকি। এখানে আমি কিছু প্রশ্ন আমিও বলে রা এ যে যেটা আপনি চতুরঙ্গের প্রশ্নে যে সমাপ্তি আম এর ব্যাপারে বলেছেন। একটা জিনিস আমি ২ জায়গায় খেয়াল করলাম, আপনার লেখাতেও খেয়াল করলাম যে একটা এ না এটার বাংলাটা কি হবে? নন ফাইনালাইজেবিলিটি অর্থাৎ হুম। মানে যেটা হ্যাঁ, উপসংহার হ্যাঁ। এটা ছাড়া আমি একটা জিনিস। বাকতিন বলেছেন। হ্যাঁ, এটা উপস কখনো হুম, সমাপ্তি হয় না। হুম, হুম। অসমাপ্ত, চির অসমাপ্ত। এটা সে কোনোদিনই ইয়ে হয় না। এটা ফাইনাইট বটে, বাট ইট ক্যানট বি ফাইনালাইজড এট অল। এটা বাকতিন খুব বারবার বলছেন। এটা কখনো চূড়ান্ত বিন্দু বলে কিছু হয় না জীবনে। এটা যে কত বড় কথা! চরম নৈরাশ্যের মুখ প্রহরেও এটা আমাদের অনির্বাণ আলো দেখায় তো। বাকতিন তো এইজন্যই বলছিলাম জীবন সন্ধানের তাত্ত্বিক। তিনি শুধু উপন্যাসের তাত্ত্বিক তো নন। আমি তো এইভাবেই তাকে সারা জীবন দেখার চেষ্টা করেছি। যে জীবনকে বোঝার তাত্ত্বিক, জীবন সন্ধানের তাত্ত্বিক তিনি। এটাই আমার মনে হয়। আর ওই এক কথা আরো অনেক কথা টেনে আনে, কোনো সন্দেহ নেই। আসলে যেখানে আলো পড়ে না, একজন কথাকারের দায়িত্ব সেখানে আলো দেওয়ার এবং ওই ইন স্পাইট অফ দ্য অথর। এটার আরেকটা উদাহরণ দিই, আমি জানি না কে কিভাবে নেবেন। আমার মানে হঠাৎই মনে পড়ে গেল তাই মনে হলো একটু আপনাদের সঙ্গে ভাগ করে নিই। এই যে তার ১ম উপন্যাস ১৮৬৫ সালের 'দুর্গেশ নন্দিনী'। আমরা তিলোত্তমাকে ভুলে যাব, জগৎ সিংহকেও ভুলে যাব। কিন্তু আয়েশাকে কোনদিন ভুলতে পারবো কি? হুম, হুম, আয়েশা আমরা জানি বঙ্কিমচন্দ্র সম্পর্কে নানা ধরনের আপত্তি পরবর্তীকালে নানা কারণে উত্থাপিত হয়েছে। যে আপত্তিগুলো হয়তো আ সমীচীন কিংবা অসমীচীন সেই বিচারে আমি যাচ্ছি না। এই মুহূর্তে দরকার নেই বলে। কিন্তু আয়েশার দিকে একটু তাকান তো। আমরা সবাই তাকিয়েছি। একটু নতুন করে তাকাই না হয়। বাকতিন তো আমাদের নতুন করে বুঝতে বলেন। আমার তো মনে হয় এটাই সবচেয়ে বড় কথা। বাকতিন তার ওই আ 'স্পিচ জনস অ্যান্ড আদার লেট এসেইস' বইতে 'স্পিচ জনস অ্যান্ড আদার লেট এসেইস' বইতে তিনি একটি কথা আমাদের বলেছেন। যেটাকে আমি বাংলা করে বলতে পারি যে, যা বলা হলো অর্থাৎ যা কথিত হলো, সেই কথিত স্বরের আড়ালে থাকা যে অকথিত স্বর সেখানেই কিন্তু মুক্ত বাচনের প্রতীতি সম্ভব। মুক্ত বাচন অর্থাৎ যে কথা, যে স্বর যেটা মুক্ত তাকে কিছুই বদ্ধ করতে পারে না। কিভাবে? আমি আয়েশার কথা প্রসঙ্গে বলছি। আয়েশাকে কতলুখার কন্যা ইত্যাদি জগৎ সিংহ সম্পর্কে তার বিখ্যাত উচ্চারণ তো আমরা বাংলা সাহিত্যের পাঠক মাত্রেই জানি। যে ওসমান যখন তাকে আ ঈর্ষা কাতর হয়ে জগৎ সিংহকে শুশ্রূষা করতে এবং রাত্রে দেখা করতে এসছে। বলছে, "নবাব নন্দিনী এ উত্তম।" তো আয়েশা তার দিকে বঙ্কিমচন্দ্রের ভাষায় অকম্পিত স্বরে বলছে, "কি উত্তম উসমান? এই নবাব নন্দিনীর বিরলে বন্দীর সঙ্গে রজনীতে একাকী সাক্ষাৎ।" কিছুক্ষণ চুপ করে থেকে যে উত্তরটা তিনি দিয়েছিলেন আয়েশা যে, "বন্দী আমার প্রাণেশ্বর।" সন্দেহ নেই। এইরকম প্রণয়ে বিহ্বল নয়, কিন্তু প্রগাঢ় প্রণয়ের উচ্চারণ এবং কার জন্য একজন রাজপুত তথাকথিত হিন্দু এবং একজন মুসলমান মহিলা, নারী, মহিলা বলবো না, নারী, এক তরুণী এই কথাটা বলছে। এখানে তো মুসলমান হিন্দুর কথা নয়। একজন মানুষ, একজন মানবী তার মানুষকে বলছে। এটা একটা। এটার মধ্যে যে সংকেতটা আছে এটা কি আমরা সাহিত্যের সেই তথাকথিত গণ্ডির মধ্যে এনে বহুবার বিচার বিশ্লেষণ করেছি। কিন্তু আমাদের চারদিকে ব্যাপ্ত অন্ধকার অমানিসায় আচ্ছন্ন বর্তমান পৃথিবীর দিকে তাকিয়ে করেছি কি? দ্বিতীয়ত, যখন তিলোত্তমার সঙ্গে বিয়ে হচ্ছে জগৎ সিংহের, তখন বঙ্কিমচন্দ্র অসাধারণ শিল্পী ছিলেন। ইন স্পাইট অফ হিমসেলফ তিনি শিল্পী ছিলেন। ইন স্পাইট অফ হিমসেলফ। মনে, মনে যাই বিশ্বাস করুন তিনি, কৃষ্ণ চরিত্রই লিখুন বা আর যাই লিখুন, কিন্তু তিনি কিন্তু একজন শিল্পী। সেইজন্য দেখুন কত বড় শিল্প, কত বড় শিল্প। সেইখানে কোথায়? যখন সে তার নিজের সমস্ত অলংকার খুলে দিচ্ছে। তিলোত্তমা নিজেও একজন বঙ্কিমচন্দ্র বলছেন, একজন ধনাঢ্য জমিদারের কন্যা। ছোটখাটো রাজার কন্যা, অলংকার দেখে তার অভ্যাস আছে। কিন্তু তিনি নিজে চমৎকৃত হয়ে গেলেন। তারপরে
আয়েশার মুখে বঙ্কিমচন্দ্র একটা কথা বসিয়েছেন, আমার দেশ, দেশটা যে কত তাৎপর্যপূর্ণ, তোমার সাররত্ন হৃদয়ে ধরিও। এবং বলতে তার চোখ দিয়ে দর দর করে জল পড়তে শুরু করেছে। এই মুহূর্তের কোনো তুলনা আছে? হিন্দু না ওরা মুসলিম, ওই জিজ্ঞাসে কুঞ্জন, কেউ জিজ্ঞেস করে না। যারা করে তাদের সাহিত্য বোধ নেই, তাদের জীবন বোধ নেই। তাহলে ইনস্পাইট অফ দ্য অথর, আমার নিজেরও ধারণা যে বঙ্কিমচন্দ্র বিশ্বাসটা একটু অন্য ধরনের ছিল, যে আনন্দমঠে বড় বাজেভাবে প্রকাশ পেয়েছে বলে আমি মনে করি। এমনকি সীতারামেও পেয়েছে খুবই, যেভাবে প্রকাশ পাওয়া উচিত ছিল না সেভাবে। কিন্তু ওইখানে শিল্পী বঙ্কিমচন্দ্র এসে ধার্মিক বঙ্কিমচন্দ্রের বা ধর্মনিষ্ঠ বঙ্কিমচন্দ্রের হাত ধরে ফেলেছেন। শিল্পের জয় হয়েছে, শিল্পীর জয় হয়েছে। এই জাস্ট আমার দেশ, তোমার সাররত্ন হৃদয়ে ধরিও। এবং তৃতীয় জায়গাটা দেখুন, যখন সে পরীক্ষার ইয়েতে গিয়ে গড়ের উপরে দাঁড়াচ্ছে আর তার হাতে একটা আংটি নাড়াচাড়া করছে যার মধ্যে বিষ, যে বিষটা দিলেই যে সে বিষ পান করে এই দাহ আমারই বধুয়া আনবাড়ি যায়, আমারই আঙিনা দিয়া বৈষ্ণব পদাবলিতে মানায়, জীবনে মানায় না তো। তো সে কিন্তু সেই নিজের লোভটা সংবরণ করছে। আমরা ভাবি লোভ, কিন্তু এর মধ্যে একটা দারুণ এক্সিস্টেন্সিয়ালিস্ট ক্রাইসিস ছিল, তার একটা অস্তিত্বতাত্ত্বিক একটা সংকট ছিল। সেই সংকটকে শুধু প্রেমের মূল্যে, প্রেমের ঐশ্বর্যে যে জয়ী হলো, তাকে বিজয়িনী বলবো না কি বলবো? নিশ্চয় আয়েশা বিজয়িনী। যে তার চেয়ে বড় বিজয়িনী, বিজয় যদি কারোর হয়ে থাকে, তার শিল্পের, মানববোধের, এই মানব বিশ্ব রচনাই তো আমরা চাই। এবং বাকতিনও কিন্তু এই মানব বিশ্বের কথাই বলেছেন। তাই বারবার তিনি আর্ট এন্ড আনসারেবিলিটির কিছু কিছু প্রবন্ধে এবং অন্যত্র, বিশেষ করে ওই এটা না, রাবেলে অ্যান্ড হিজ ওয়ার্ল্ড বলে যে তার বইটা আছে, সেইখানে তিনি সংযোগের কথা বলেছেন। কোন সংযোগ? যে সংযোগ টোটাল, যে সমগ্র। তিনি বারবার আমাদের আহ্বান করেছেন যে লুকায়তের দিকে যখন তাকাই, উপর থেকে নিচের দিকে তাকাবো না। আখ্যান যিনি লিখছেন, কথাকার যিনি লিখছেন, সেটা এমন না যে তিনি তো আর লিউ শাওচি নন যে বলবেন যে তুমি মাছের মতো জলের মধ্যে মিশে থাকো, সেটা বলবেন না। কিন্তু এইটুকু নিশ্চয় বলবেন যে মানুষের যে সমগ্রতা, মানব অস্তিত্বের যে সমগ্রতা, যার কাছে হিন্দু তুচ্ছ, মুসলমান তুচ্ছ, ধর্মভেদ তুচ্ছ, যার কাছে অন্য সমস্ত বাইরের উপকরণ তুচ্ছ, বাইরের পরিচয় তুচ্ছ, একমাত্র বড় সত্য হচ্ছে মানব সত্য। সেই মানব সত্যের কথা কিন্তু আমরা বাকতিনের কাছেই পাঠ নিয়েছি। সুতরাং হ্যাঁ, এটা ঠিক হতে পারে অপরিচয়ের দূরত্বের জন্য মনে হতে পারে থানিটের মতো বোধ হয়, কিন্তু এটা আমি যে মাখন লাগাচ্ছি সেই মাখনটা টোস্টের মধ্যে মাখন লাগানো হতে পারে, কিন্তু বিশ্বাস করুন আমি বাকতিনে মজে আছি। আজকে কত বছর হয়ে গেল। আমার কথা না, আমি 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 বড্ড বেশি করে বড় করছি, হয়তো আপনারা মাফ করবেন। আসলে আমি এটাই বলতে চাইছি, আমি মানে আমরা সবাই, আমরা যদি আসলে কিভাবে পড়বো, এটা কিন্তু একটু বুঝে নিতে হয়। এটা আমরা সবাই বুঝি, আমরা সবাই বিজ্ঞ দর্শক শ্রোতা আমার সামনে উপস্থিত, আমি জানি। এবং আমার একটু ইতস্ততও করছিলাম, এত বিজ্ঞ লোকদের মানুষদের কাছে আমি কি পড়বো? সারা জীবন ছেলে পেয়ে পড়িয়েছি। হ্যাঁ, তাদের দিকে তাকিয়ে মনে হয়েছে যে ওরা তো আর তেমন কিছু জানে না। কিন্তু আমি তো সেটা ভাবতে পারছি না। কিন্তু আমি শুধু এই কাজটাই করছি, আপনারা সবাই যেটা জানেন, আমি একটু অন্য ভাষায় সেটা আপনাদের কাছে একটু ভিন্নভাবে পরিবেশন করছি মাত্র। আসলে কেউ যেন ভিন্নতার কথা বলছিলেন। হ্যাঁ, বাকতিন ভিন্নতা মানেন না তা তো নয়। বাকতিনের একটা মহাবাক্য বা শব্দ আমি এখনো উচ্চারণ করিনি। এই প্রসঙ্গে মনে পড়ে গেল, যেটাকে আমি খুব গুরুত্ব দিই। বিইং ইজ সাইমultaneity। সত্তা মানে সমান্তরালতার প্রত্যয়। তার আরেকটা মহাবাক্য। তার মানে হচ্ছে আমি আছি, এটা কিভাবে সত্য বলে প্রমাণিত হলো? কারণ আপনারা আছেন। আপনারা আছেন সেটা আমার কাছে কিভাবে সত্য প্রমাণিত হলো? যে আমি আপনাদের সঙ্গে একটা সংযোগের একটা মানবমূল্যে বাঁধা হয়ে আছি। যে আখ্যান আমাদের এই মানবমূল্যটা চেনায়, সেই আখ্যানই আখ্যান। যে আখ্যান আমাদের শুধুমাত্র মূল্যবোধের সংকট দেখায় এবং উপর থেকে চাপিয়ে দেওয়া কোনো, আমি কোনো সমাধান চাইছি না, কিন্তু সেই সমাধান
তুচ্ছ, সেই সমাধান কোনো কাজে লাগে না। কিন্তু যেটা আমার গভীর থেকে উঠে আসে, নিয়ত উৎসারিত হয়ে ওঠে ঝরনার মতন, শত জল ঝরনার, জীবনানন্দের ভাষা ব্যবহার করে বলি, শত জল ঝরনার মতো যা নিয়ত উচ্ছ্বসিত হয়ে ওঠে, তার উৎস কিন্তু আমার মধ্যে আছে, আপনার মধ্যে আছে, আমাদের মধ্যে আছে, আপনাদের মধ্যে আছে। তো এই উৎস গোমুখীকে চিহ্নিত করাটাই হচ্ছে গিয়ে আমাদের কাজ, আর কিছু না। এবং সেই চিহ্নিতকরণ যেটা, সেটাকে বলে সিগনিফিকেশন। এটা আরেকদিন সময় পেলে বলবো কিভাবে এটা সিগনিফাই করে তোলা যায়, কিভাবে একটা ঘটনাকে, একটা বিবরণকে প্রতীকের নির্যাসে রূপান্তরিত করা যায়। এটা একজন ভালো পাঠকই জানেন, এবং সেই কথাকার জানেন যিনি দ্বিবাচনিকতায় বিশ্বাসী, যিনি অনেকার্থোদ্যোতনায় বিশ্বাসী, যিনি বহুস্বরিকতায় বিশ্বাসী, এবং যিনি জানেন যে প্রত্যুত্তর যোগ্যতা অর্জন করাটাই হচ্ছে কাজ, এবং যিনি জানেন আমি আছি, এটা সত্য, তুমি আছো। পার্থক্য প্রতীতি, এই পার্থক্য কিন্তু নেগেটিভ নয়, নৈর্থক নয়, এটা ইতিবাচক পার্থক্য, স্বাতন্ত্র। আমি আমি তপোধীর ভট্টাচার্য, আমার সামনে আছেন দীপেন ভট্টাচার্য, যাকে দেখতে পাচ্ছি আমি। দীপেন ভট্টাচার্য দীপেন ভট্টাচার্য, তপোধীর ভট্টাচার্য তপোধীর ভট্টাচার্য। তবু এই যে আপাত স্বাতন্ত্র, পার্থক্যের যে প্রতীতি, এটা এই যে আপাত ভিন্নতা, সেখান থেকেও আমরা আমাদের যাত্রা কিন্তু একটা ঐক্য প্রতীতির দিকে, একটা একতা বোধের দিকে। যদি তাই না হবে, তাহলে আর মানব সমগ্রতা কেন, কিসের জন্য? রবীন্দ্রনাথ যে মানব বিশ্বের কথা বলেছেন, বাক্তিনও তাই বলেন, তবে তার মতো করে, একটু অন্যভাবে, একটু ভিন্ন ধরনের। এই আর তপোদিদা, কি। আমি তাহলে একটা, আপনি এখানে অবশ্যই এটা বোধহয় আরেক দিনের জন্য আলোচনার জন্য রাখা হবে। আমার মনে হয় আপনি এখানে হয়তো কিছু সাসুর বোধহয় নাম, ফরাসি হ্যাঁ, হ্যাঁ, ভাষাবিদ। শশীর, ফার্দিনান্দ সেখানে শশীর। হুম, শ্বশুর, উচ্চারণটা কি শ্বশুর? আচ্ছা। সো হুম, সেখানে যে একটা, মানে আমি বলতে চাইছি যে বাখতিন নতুন যে জিনিসটা আপনার লেখা আমি দেখেছি যে উনি বলতে চাইছেন যে শ্বশুর যে আপনি চিহ্নায়ক ও চিহ্নিত, সিগনিফাইং চিহ্নায়িত বলি আমি। হ্যাঁ, করার যে জিনিসটা, সেটা মানে আমি যদি বোঝার চেষ্টা করছি আর কি, সেটা হচ্ছে যে উনি বলছেন যে শাশুড়ের যেই এই যে ধারণাটি, সেখানে সামাজিক হুম, যে পরিবর্তন এবং সমাজের মধ্যে অবস্থান করে প্রতিটি কথা আমরা যেভাবে বলি, এবং তার সঙ্গে মানে একটা কথা যখন আমরা বলি, সেই কথাটা তো শুধু একটা কথা না, এটার সাথে অনেক কিছু জড়িত, তাই না? ইতিহাস থেকে ঠিক, আরম্ভ করে অবশ্যই, সামাজিক অবশ্যই। অবস্থান। হ্যাঁ, সেটা আমার মনে হয়েছে যেন আপনি বলছেন যে উনি এটাকে সেই সামাজিক দর্শনে বাখতিন এটা দেখতে চেয়েছেন, শাশুড়ের হুম, চাইতে বেশি। এটা যেটা একটা শশীর কিন্তু সেভাবে চাননি। জানি। আচ্ছা। তো স্বাভাবিক তো সেটা। হুম, শশীরকে তিনি আরো প্রসারিত করবেন। এই হুম, কাজ তো চলবেই এক প্রজন্ম থেকে আরেক প্রজন্মে। এটা হয়তো আরেক দিনের জন্য রাখা যেতে আরেকদিনের জন্য। পারে, হুম, জন্য রাখা যেতে পারে। এটা এটা অনেক রাখা কিছু যেতে পারে। বলবার আছে। চিহ্ন এটা কি, এবং চিহ্নায়ক কি, চিহ্নায়িত কি, কেন, এইরকম। হ্যাঁ, এটা তো খুব কঠিন একটা ব্যাপার। এটা আমার মানে আমার তো কোনো কঠিন কিছু ধারণাই না। নেই। সবই, আমি সবই আরেক মানব বিশ্বের। কঠিন কিচ্ছু না। ধন্যবাদ। আরেকটা হচ্ছে শুনুন, আ দীপেন বাবু, আমি একটা কথা বলি হুম, যে তত্ত্ব কঠিন না, পড়াটাই কঠিন। পড়াশোনা। আমি এটাও বলব না যে বুঝাটা কঠিন। নো, নেভার। আমি এটাই বলছি, তত্ত্ব কঠিন নয়। কিভাবে পড়বো সেটা ঠিক করে নেওয়াটাই একটু দুরূহ। আর কিছু না। বাহ! চমৎকার কথা। হ্যাঁ। আরেকটা কথা হয়তো আরেকদিন আমরা করতে পারি। সেটা হচ্ছে আপনি ইতিমধ্যেই বলেছেন এবং আপনি একটা সুন্দর বাংলা করেছেন স্ট্রাকচারালিজম এর আকরণবাদ, তাই তো? আকরণবোধ। হ্যাঁ, আকরণবাদ এবং সেই অর্থে এটার যে সংজ্ঞা, সেটা সম্পর্কে আমাদের সেরকম ভালো ধারণা নেই। আমি খালি একটা কথা বলতে চাইছি যে আমি যদি যেভাবে বুঝে থাকি, যেটা আমরা পোস্ট স্ট্রাকচারালিজম বলছি, যেটা আমি একদম হুম, ১ম এ অ্যাকচুয়ালি শুরু বলেছিলাম যে হুম, আপনি যদি একটু আলোকপাত করতে পারেন। যেমন যে যে একটা জিনিস আমরা যখন পড়ি, সেটা পাঠক নানাভাবে সেই জিনিসটা দেখতে পারে। এটা তো আমরা বলি সবসময় যে ঠিক। লেখক সেটাকে একটু ওপেন এন্ডেড রেখে দিতে পারেন বা নাও রাখতে পারেন। হুম,
কিন্তু পাঠকের না, কাজ না, ক্লোজ এন্ডেড আছে। অনেক স্ট্রাকচার, অনেক বয়ান আছে, অনেক টেক্সট আছে যা ক্লোজ এন্ডেড। অনেক হুম, উদাহরণ দেওয়া যেতে পারে। হুম। তো বাকতিন কি এ সম্পর্কে এটাও কি বলে গিয়েছেন? সেটাই আমার প্রশ্ন আরকি যে হ্যাঁ, পাঠকের সেটা তার রচনা, তার যে বয়ান থেকে আমরা সেটা ডিডিউস করতে পারি, আমরা এটা করতে পারি। হুম, এটাও চমৎকার একটা আলোচনা হতে পারে। ওটা তখন আমার মনে থাকবে, এটা যদি সুযোগ পাই আপনাদের সঙ্গে আরেকবার হুম, হুম, একটু দ্বিরালাপে মগ্ন হওয়ার, তাহলে আমি নিশ্চয়ই সেটাও একটু আ কথাবার্তা বলবো আরকি। হুম, হুম। আপনি বলুন আমি আ আমরা তো ১.৫ ঘন্টা হলো আলোচনা। আমাদের হাতে আরেকটু সময় আছে ১৫-২০ মিনিট সময় আছে। আপনি বলুন আমি এর মধ্যে যারা এখানে উপস্থিত আছেন, আমাদের এখানে দর্শকরা বাইরে তো দেখছেনই। আমি আম আ এখানে এক আ এক একটা জিনিস আমি খালি পড়িনি কয়েকজনের যারা এসছেন লিখছেন জয়শ্রী সরকার লিখছেন, "মুক্তিযুদ্ধের সময়ে আমার মাকে গুয়াহাটি পাঠিয়ে দেওয়া হয়েছিল। ছোটবেলা থেকে গুয়াহাটি শুনে, শুনে এক ধরনের আত্মীয়তা অনুভব করি। তপোধীর ভট্টাচার্য স্যার আসামের একজন বিদ্রোহী কণ্ঠস্বর বলে টুকটাক জানি। আজ শুনছি, কি ভালো যে লাগছে। বিশ্ব সাহিত্যের সাথে আমার জানাশোনা প্রায় নেই বললেই চলে। কিন্তু উনার বলা যেটা নাহার দিদি বলল, মাখন লাগানো এটা খুব সেটা কিন্তু সত্য এবং চেষ্টা করব পড়তে। নমস্য স্যার এবং প্রিয় দীপানদা।" আ ধন্যবাদ জয়শ্রী। স্মৃতিভদ্র লিখছেন, "এটাই বললাম সংযুক্তিকরণ।" এটা আপনি ওর প্রশ্নের একটু উত্তর দিয়েছেন হুম, কিছুটা এর হুম, আগে। হুম। আম রঞ্জনা ব্যানার্জি লিখছেন আবার, "গল্প পাঠকের কাছে পৌঁছালে তার গল্পকারের থাকে না, তা পাঠকের সম্পত্তি। এবার গল্পের খাঁজের খোঁজ নির্ভর করে পাঠকের মননের উপর। একই গল্প পুনঃপাঠে পড়তে খোলে যেমন আয়েশাকে দেখছি, আবার নতুন চোখে বাকতিন প্রসঙ্গে শ্রদ্ধেয় তপোধীর ভট্টাচার্যের আলোচনা সূত্রে।" আয়েশার প্রসঙ্গে খুব চমৎকার হুম, হুম, বলেছেন হুম। তপোধীরদা। "বাকতিনের জালে আটকে যাচ্ছি ক্রমশ" এবং এইখানে আমাদের আ জয়দীপ দে বলছেন, "বড় ভালো লাগছে" এবং মোজাফফর হোসেন লিখছেন, চমৎকার আলোচনা। তপোধীর স্যারকে প্রণাম। আপনারা যদি আপনাদের ভিডিও খুলে প্রশ্ন করেন সোজাসুজি তাহলেও ভালো লাগবে। আমার মনে হয় দর্শক যারা আছেন Facebook এ লাইভে তারাও আপনাদের দেখতে পেয়ে ভালো লাগবে। আমি বলছি মৌসুমী, কোলদা, মনিজুর রহমান, মুজাফফর, জয়দীপ দে এবং জয়শ্রীকে। আপনারা যখন ভিডিও খুলবেন আপনাদের দেখা যাবে, সেটাও একটা চমৎকার হবে। তপোধীরদা আপনি বলুন এবার। আপনি শেষ মানে একটু জবনিকাপাত বা এটাকে শেষ একটু নাকি রাউন্ড যে আপ করে। শেষ কথা কে বলবে হুম, দীপেন? শেষ হুম, নেই তো। হ্যাঁ, সুতরাং আবার শেষের পরে একটা শুরু করতে হয় আরকি। তো কথা হচ্ছে যে বেশ কিছু কথা আ এ আ হয়তো আমরা বললাম। আবার অনেক, অনেক বেশি রয়ে গেল আমাদের না বলা। যেটা আসলে একটা জিনিস আমি বলি যে, আমি বাকতিন নিয়ে কিছু কথার সূচনা মাত্র করেছি কিন্তু। আরো অনেক কথা বলবার আছে। বলবার আছে বিশেষ করে জীবনের সঙ্গে যে মননের যেটা আজকাল আমাদের ভীষণ জরুরি। কারণ জীবনের সঙ্গে আমাদের বোধের, আমাদের মননের একটা বিচ্ছিন্নতা তৈরি হয়ে গেছে। বাকতিন কিন্তু এখানে আমাদের বিশল্যকরণী হয়ে উঠতে পারে। কারণ তার জীবনে যা কিছু ঘটেছে, আরো আশ্চর্যজনকভাবে যখন তার জীবন মোহনায় পৌঁছালো ১৯৭৫ সালের ৭ মার্চ রাত ২ টায়, এবং তখন যিনি বললেন তার ২ বছর আগে তার স্ত্রী, তার যারা নিঃসন্তান ছিলেন এলেনা হৃদরোগে আক্রান্ত হয়ে মারা গেলেন, এবং এলেনার উপর এতটাই নির্ভরশীল ছিলেন বাকতিন, যেটা কহতব্য না। এবং সেইখানে আমরা দেখি যে ভালোবাসার চেয়ে বড় দিবাচনিক তো প্রক্রিয়া তো কিছু হতে পারে না। এবং সারা জীবন ধরে আমরা সাধারণত মনে করি যে আমরা যারা প্রাচ্যের মানুষ, আমরাই বোধহয় ভালোবাসার তাৎপর্য বুঝি। বৈষ্ণব পদাবলী ইত্যাদি, ইত্যাদি কত কিছু আমরা বলে দিতে পারি। গীতগোবিন্দ আওড়াতে পারি। তমসী মম জীবনম, তমসী মম ভূষণম, তমসী মম ভব জলধিরত্নম। এর অনেক কথা বলে দিতে পারি। কিন্তু জীবনে আচরণ করে জীবনের জন্য হয়ে ওঠা, এটা কিন্তু জীবন থেকেই পাঠ নিতে হয়। এলেনা যখন ২ বছর আগে চলে গেলেন, বাকতিন একেবারে নিঃসঙ্গ। তবে বাকতিনের এমন কিছু ভক্ত শিষ্য জন্মেছিলেন
মানে জুটেছিলেন আর কি পরবর্তীকালে, অনেক পরবর্তীকালে তার প্রবীণ বয়সে, যে তারাই তার দেখাশোনা করতেন। রাত 2টায় যখন তিনি পৃথিবী ছেড়ে চলে যাচ্ছেন বাকতিন, যেভাবে গয়েটের শেষ কথাটা ছিল লাইট লাইট মোর লাইট, আলো আলো আরো আলো। এই জন্য যারা মহৎ ব্যক্তি, একটু আলাদা ধরনের মানুষ, তাদের শেষ কথা খুব গুরুত্বপূর্ণ হয়। বাকতিন বলেছিলেন, আই গো আনটু থি, আমি তোমার কাছেই ফিরে যাচ্ছি। তো পণ্ডিতদের সবচেয়ে সমস্যা হচ্ছে তাদের পাণ্ডিত্য। কেন পাণ্ডিত্যের কথা বললাম? কারণ সেটা থেকে তারা নিজেদের মতো করে নানা ব্যাখ্যা করেন। বাকতিন কিন্তু ধর্ম নিয়ে, খ্রিস্টীয় ধর্মযাজকতন্ত্র ইত্যাদি নিয়ে কখনো বিশেষ কিছু মাথা ঘামাতেন না, যেটা অনেকের কাছে খুব পীড়াদায়ক ছিল। তো তারা এটাকে বললেন, ও ওই তো দেখো, লোকটা সারা জীবন ঈশ্বরের কথা বলেনি, কিন্তু এই তো দেখো আমি তোমার কাছে ফিরে যাচ্ছি, ঈশ্বরের কথাই ভেবেছেন। আমি বললাম, না, আমার বইতে, দুটো বইতেই আমি এটা বিষয়ে আমি আমি লিখেছি। আমি সুনিশ্চিত যদি আমি কিছুমাত্র বুঝে থাকি বাকতিনকে, যে বাকতিন তার ভালোবাসার কান্ডারি এলেনা, যাকে ছাড়া তার জীবন ছিল সম্পূর্ণ অচল, ব্যর্থ, অর্থহীন, সেই এলেনার উদ্দেশ্যেই বলেছিলেন। আমরা ভারতীয়রা আত্মা ইত্যাদি অনেক কিছু, আত্মার অমরত্ব ইত্যাদি নিয়ে অনেক কিছু বলি। এটা কিন্তু সেই প্রসঙ্গেও না, নো মেটাফিজিক্যালিটি, জাস্ট বিশ্বাস, বিশ্বাস, ভালোবাসার উপর অখণ্ড বিশ্বাস। যে ভালোবাসা মৃত্যু কখনো তার মধ্যে ছেড়ে দিতে পারে না। আই গো অন টু দি। আমি এটা যখন প্রথম পড়েছিলাম, মনে আছে আমি স্তব্ধ হয়ে বসেছিলাম। আমার চোখে জল এসে গিয়েছিল। একটু সেন্টিমেন্টাল সাহিত্য পড়ি তো একটু বেশি হয়তো। কিন্তু আমি যখনই পড়ি, এই এটা আমি যখনই পড়ি, আমার ভারী অদ্ভুত লাগে। আমার মনে হয় যে সারা জীবন যিনি দ্বিবাচনিকতার উপাসনা করেছেন, দ্বিরালাপকে যিনি তার জীবন মন্ত্র, জীবন বেদ বলে মনে করেছেন, এই মানুষটিই তো বলতে পারেন এরকম, আমি তোমার কাছেই ফিরে যাচ্ছি। ভালোবাসার চেয়ে বড় দ্বিরালাপ বা দ্বিবাচনিকতার দৃষ্টান্ত আর কিচ্ছু নেই। বাকতিন তার সারা জীবন ধরে সেটাকে বুঝিয়ে দিয়েছেন। জীবনের অন্তিম উচ্চারণটাও তাই। এবং প্রকৃতপক্ষে তার বইগুলোকে যদি আমরা প্রথম থেকে শেষ পর্যন্ত একটু অনুধাবন করি, যেভাবে তিনি পড়েছেন, আমাদের কাছে দিয়েছেন, ইংরেজি অনুবাদে যতগুলো আমাদের কাছে এসেছে, তো সেই জন্যে এই 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 যে দ্বিবাচনিকতার যে নানামাত্রিক ঐশ্বর্য, সেটাই তিনি উন্মোচন করেছেন আমাদের কাছে। এবং এটা মনে রেখেই কিন্তু তার বইগুলো যদি আমরা একটু পড়ি, ধীরে সুস্থেই পড়ি, কোনো অসুবিধা নেই, তাহলে হয়তো আমরা বুঝবো। চমৎকার বলেছেন তপোধর দা। এটা তো মানে এটা শেষ নেই এবং আপনি আমি যা বলবো সেটা হচ্ছে যে আপনি বাংলা ভাষায় এই জিনিসটাকে নিয়ে এসে আমাদের এত বড় জিনিস, আপনি যে পরিভাষা সৃষ্টি করেছেন এবং সেই পরিভাষাগুলো যথার্থ, মানে আমি বলবো যে ইংরেজিতে আমরা যেটা না বুঝি, আপনি যে পরিভাষা সৃষ্টি করেছেন তার মধ্যে মানে বোঝার জিনিসটা খুব সহজ হবে আর কি। এবং আপনারা যারা ইয়েতে আছেন, মানে আমি বলতে চাইছি যে উইকি সংকলনে আপনারা যদি সার্চ দেন, তাহলে তপোধরদার নামে সার্চ দেবেন, বাকতিনের নামে সার্চ দেবেন, খুব সহজেই দেখতে পাবেন ওনার কিছু লেখা ওখানে আছে। এবং আমি বলবো যে আমাদের নিজস্ব মানে কি বলে ঋদ্ধ হবার জন্য এটা একটা বিরাট সম্পদ এবং এটা ওনার একটা বিরাট অবদান এবং আমরা ওনাকে এটা পেয়েছি, এটা সত্যি আমাদের সৌভাগ্য। আমি একটু বলতে যাচ্ছি, এখানে আমি মনিজা রহমানকে দেখছি, জয়দীপ দে একটু আগে এসেছিলেন, আবার আসতে পারেন জয়দীপ, জয়শ্রী এসেছিলেন, জয়শ্রী আসতে পারেন, আর মৌসুমীকে দেখছি। আপনারা বলুন, আপনারা কিছু মানে এখানে সংযুক্তি করুন কিংবা প্রশ্ন করুন, তাহলে আলোচনাটা শেষের দিকে একটু লাইভলি হবে আর কি। আপনাদের কোনো প্রশ্ন থাকলে সরাসরি দাদা হ্যাঁ মনিজা বলুন। হ্যাঁ, আমি একদম প্রথম থেকে শুনছিলাম, কিন্তু আমরা এখন সকাল তো বাসায় কাজ করতে করতে এই জন্য ভিডিওটা অফ রেখেছিলাম। তো আমি আসলে খুব শিহরিত হচ্ছিলাম, বারবার মনে হচ্ছিল কি আমার শরীরের লোম খুব খারাপ হয়ে যাচ্ছে, এত সুন্দর সব আলোচনা। মানে আসলে মনে হচ্ছে যে বাকতিন বা এই সম্পর্কে আমাদের জানা শুরু, আমাদের আসলে অনেক বেশি জানতে হবে। এবং আপনি যে প্রতিশব্দগুলা ব্যবহার করলেন, যে ভার্চুয়াল, যার প্রতীত বাস্তব বা এই ধরনের একটা শব্দ,
এগুলো এত চমৎকার ছিল, মানে আমার মনে হয় যে আমরা আসলে এখনো কিছুই জানি না, মানে একদম সমুদ্রে নুড়ি কুড়াচ্ছে এরকম। এবং আপনার যে এত মানে এত কোট করছিলেন, মানে আপনি এত সবকিছু মুখস্থ বলে যাচ্ছিলেন, একটা সেকেন্ডের জন্য আপনি মানে থামছিলেন না, বলে যাচ্ছিলেন যে এত অনবরত এত কিছু বলা, আসলে এটা মানে অভাবনীয়, অকল্পনীয়। তো আমরা অনেক কিছু মানে উপলব্ধির দুয়ার খুলে গেল যে একটা উপন্যাসের শেষে যে অনন্ত একটা জিজ্ঞাসা থাকে, কিংবা উপন্যাস আখ্যান মানে শুধু গল্প নয়, তার মধ্যে যে একটা বীজ মানে একটা মেসেজ রাখা, এই যে এই জিনিসগুলো আসলে মানে এরপর যখন পড়তে যাব এইভাবে ভাবতে খুব সুবিধা হবে, যখন আমরা পরবর্তীতে এই লেখাগুলো মানে পুরোনো লেখাগুলো যখন আবার পড়বো। তো সবকিছু মিলে একটা মানে অসাধারণ সকাল কাটলো। আমাদের এখন এখানে সকাল এখন 11টা 41 হ্যাঁ, বাজে। জানি তো। তো অনেক ধন্যবাদ দাদা, এবং আয়োজকদের ধন্যবাদ, দীপেন্দা, কুলদা রায়, মৌসুমী আপা, সবাইকে যে আমাকে এখানে আমন্ত্রণ জানানোর জন্য। আমি কথা বলতে পারছি এর জন্য। তো মৌসুমী, আপনার শুরুতে যে কথা বলছিলেন তখন জানলাম যে আপনার জন্মদিন 12 তারিখ, তো আপনাকে আগাম জন্মদিনের শুভেচ্ছা। ধন্যবাদ। ধন্যবাদ আপা, ধন্যবাদ। ধন্যবাদ। দাদা কালকে একটু আমার একটু বলার ছিল। হ্যাঁ, মৌসুমী হ্যাঁ, বলছে না, কে বলছে? মৌসুমী বলবে না জয়দীপ বলবে? হ্যাঁ, মৌসুমী হ্যাঁ, বলছিলাম বলো। একটু। এটা আসলে প্রশ্ন ঠিক না। আমি কিছুদিন আগে মিশেল ফুকোর দ্য অর্ডার অফ থিংস এর একটা কোটেশনের মতো পড়ছিলাম। হুম। তো একটা মন্তব্য আসলে। তো সেখানে বলা হয়েছে যে বস্তু বিশ্বের জ্ঞানে ভাষা সম্পৃক্ত নয়, আর ভাষার সম্পর্ক এখন মুক্তির সঙ্গে। তো এই কথাটা যখন বলা হচ্ছে, অর্থাৎ ভাষা আর ভাবের যে বিনিময়, হ্যাঁ, ভাষা স্বচ্ছ মাধ্যম মাত্র নয়, তারও আছে নিজস্ব জীবন ও বিধিবিন্যাস। তো সেই ভাষার যে বিধিবিন্যাস এবং বাচনের যে নিবিড়তা এবং সূক্ষ্ম ব্যাপ্তি, এই আলোকে বাকতিন কিভাবে বিষয়টাকে দেখেছেন, আমার একটু খুব মানে আগ্রহ হচ্ছে এটা জানার। যে অনেক তাত্ত্বিক, আরো অনেক তাত্ত্বিক আছেন যারা তাদের নিজস্ব তত্ত্ব যেভাবে বলেছেন, তার মধ্যে ফুকো একজন। এবং এখানে আমি একটা মিল পাই বাকতিনের সাথে। তো আমি যদি একটু বিস্তারিত বিষয়টা নিয়ে একটু যদি বলেন দাদা, তাহলে আমার ভালো লাগবে। ধন্যবাদ মৌসুমী। তবে আমি শুরুতেই একটা বলি যে মিশেল ফুকো যে আশ্চর্য মনীষাদীপ্ত ব্যক্তিত্ব ছিল তার, এবং তিনি যেভাবে জীবনটাকে দেখেছেন, এবং তার যে যতগুলো আপনি প্রতিবেদন দেখবেন, ম্যাডনেস এন্ড সিভিলাইজেশন, ডিসিপ্লিন এন্ড পানিশ, দ্য অর্ডার অফ থিংস, যেটা আপনি কথা বললেন এই মাত্র, তারপর ধরুন দি বার্থ অফ এ ক্লিনিক, যেটা বিশেষ করে এই বর্তমান সময়ে আমাদের আরো বেশি করে মনে পড়ছে। তারপর গিয়ে তার এই পাওয়ার স্ল্যাশ নলেজ, মানে যেটা আসলে তার ইন্টারভিউর সংকলন, হিস্ট্রি অফ সেক্সুয়ালিটি, এই সব কিছু মিলে দেখবেন যে এক বিন্দুতে তিনি কিন্তু স্থির নন। ভাষা সম্পর্কে আপনি যেটা বলেন খুব চমৎকার, যে ভাষা, এবং ভাষা তো বস্তু নিরপেক্ষ সত্য, বা সত্য বলবো না, একটু একটু বদলে নিচ্ছে আমার কথাটা। ভাষা কি বস্তু নিরপেক্ষ অস্তিত্ব থাকা সম্ভব? ফুকো এই যে কথাটা আমাদের সামনে বললেন, আমাদের মনে দ্বন্দ্ব লাগিয়ে দিলেন। ভাষা নিরপেক্ষ কোন সত্তা এই বস্তু নিরপেক্ষ সত্তা ভাষা এক হিসেবে দেখতে গেলে, ভাষাকে যদি আপনি একটা মেটা, অর্থাৎ পড়া, বাংলায় বলা যেতে পারে পড়া, একটা বিয়ন্ডনেস থেকে দেখেন, তাহলে হয়তো কথাটা সত্যি। মানে তার মানে হচ্ছে জিনিসটা সম্পূর্ণত রিলেটিভ। অর্থাৎ আমি বলতে চাইছি জিনিসটা সম্পূর্ণত, এই বোধটা, এই যে ধারণাটা, এই যে উপলব্ধিটা, এটা এটা আগাগোড়া আদ্যপান্তই বলতে পারেন, যেটা হচ্ছে গিয়ে একটা অন্যন্য নির্ভর, একটা আরেকটার উপর নির্ভরশীল। অর্থাৎ আমি মনে করি না যে বস্তু, আমি মনে করি না বলতে বলতে পারেন একজন ছাত্র হিসেবে বলছি, শিক্ষক হিসেবে নয়, যে বস্তু নিরপেক্ষ ভাষা কি আদৌ সম্ভব? এটা প্রশ্ন করতে গেলে অনেক কথা এসে যাবে। আপনার সত্তা, আপনার বিইং, আপনার অস্তিত্ব, আপনার এক্সিস্টেন্স, তার সঙ্গে কি বস্তুর কোনো সম্পর্কই নেই? সম্পর্ক তো সব প্রকট না, প্রচ্ছন্ন সম্পর্ক তো থাকে। অর্থাৎ কিনা যেটা আমি হয়তো আপাতভাবে বুঝতে পারছি না,
কিন্তু ভেতরে ভেতরে ওই আপনার অন্তঃসলীলা ফল্গুধারার মতন, পুরনো শব্দ ব্যবহার করলাম, অন্তঃসলীলা ফল্গুধারার মতন সেটা সক্রিয়। আমার ধারণা যে বাকতিনকে আমরা পেয়েছি, ধরুন এটার একটা তর্কের কথা সেদিন এমনিতে দূরভাষায় আলাপের সময় দীপেন ভট্টাচার্যের সঙ্গে আলাপ হচ্ছিল যে বাকতিন ভোলোসিনভ বলে একজন ব্যক্তি, পাভেল মাদভেদেভ বলে আরেকজন ব্যক্তি, যার নামে বাকতিনের বেশ কিছু 2-3টে বই অন্তত প্রচলিত। আমি আমার নিজের ধারণাটা বলি যে বাকতিন এই সব কিছুরই মূল লেখক বাকতিন, এরা হয়তো সঙ্গে ছিলেন। যাকে এটা বললাম এই কারণে, কারণ না হলে প্রশ্ন হবে যে ওই সময়ে 1930s এর মধ্যে তিনি যে সমস্ত বই লিখেছিলেন সেইখানে দেখা যাচ্ছে যে একটা যখন আর কি তার ভেতরে ডায়ালগের চিন্তাটা আসছে এবং সেটা ডায়ালেকটিক্স বা দ্বন্দ্বমূলক যে বস্তুবাদ সেটার খুব কাছাকাছি যাচ্ছে, অথচ তা নয়। কিন্তু বস্তুবাদ বা দ্বন্দ্বমূলক বস্তুবাদ যাই বলুন, ডায়ালেকটিক্স, সেটা কিন্তু বস্তু ছাড়া হতে পারে না। বস্তু নিরপেক্ষ কোনো সত্য অন্তত বাকতিন বিশ্বাস করতে পারেন বলে আমার মনে হয় না। কিন্তু আমাদের মিশেল ফুকো, যিনি ইউরোপের 400 বছরের জেলখানার বিবর্তন থেকে অধ্যয়ন করে ডিসিপ্লিন অ্যান্ড পানিশের মতো বই লিখতে পারেন, যিনি 400 বা 450 বছরের পাগলখানার বিবর্তন লক্ষ্য করে ম্যাডনেস এন্ড সিভিলাইজেশনের মতো বই লিখতে পারেন, 300 বছরের ধরুন ডাক্তারখানার বিবর্তনকে লক্ষ্য করে দ্য বার্থ অফ এ ক্লিনিক লিখতে পারেন, এই মানুষটা এক জায়গা থেকে আরেক জায়গায় সরে গেছেন। তিনি কিন্তু পাওয়ার স্প্ল্যাশ নলেজ বলে যে তার ইন্টারভিউ সংগ্রহ, সেইখানে তিনি বারবার যে জায়গায় যেতে চাইছেন বলে আমার মনে হয় যে সেইখানে মনে হচ্ছে যে প্রতাপের কাছে সত্তা কিন্তু বসংবদ হয়েই থাকে। প্রতাপের নানা প্রকরণ থাকে, প্রতাপের নানা এজেন্সি, কথাটা শুনতে ভালো লাগছে না, প্রকরণই থাকে, যে প্রকরণ দিয়ে যে সত্তাকে চূর্ণ করে দেয়। কিন্তু এই চূর্ণীকৃত যে সত্য, যে চূর্ণ বিচূর্ণ হয়ে গেল যে সত্তা, সেটা তো আকাশে হয় না। এমন আমি বস্তুকে আমি এবার একটু প্রসারিত করছি, শব্দটা ওইখান থেকে আমাদের আলোচনা শুরু হয়েছিল। এই বস্তু তো সমাজ নিরপেক্ষ না, এটা তো গগনবিহারী হতে পারে না, আকাশ বিহারী তো হতে পারে না। তার তো কোথাও না কোথাও একটা ভিত্তি থাকতেই হবে। যদি ভিত্তি না থাকে তাহলে তো তার অস্তিত্বই নিরর্থক, নন এক্সিস্টেন্ট। মিশেল ফুকো আমাদের জন্য, উনি ডাকসাইটে ইন্টেলেকচুয়াল মানি, কিন্তু আমাদের জন্য অনেক সমস্যা তৈরি করেছেন। আমার নিজের ধারণা, বাকতিনকে যতটুকু যেভাবে বুঝেছি, বাকতিন আর মিশেল ফুকোর সঙ্গে যদি দেখা হতো দুজনের মধ্যে কখনো, তাহলে তাদের মধ্যে বড় সংকট তৈরি হতো। যে কারণে দেখুন জাক দেরিদার সঙ্গে মিশেল ফুকোরও কিন্তু একটা প্রবল ঝগড়া বলবো না, একটা বিতর্ক তৈরি হয়েছিল। কেন? বস্তু একটা জিনিস, উইদিন সিঙ্গল ব্র্যাকেট কমা বস্তু, সত্তা আরেকটা জিনিস, সত্তার খুব কাছাকাছি কিন্তু আরেকটা জিনিস, তারপর হচ্ছে জগৎ। এই সবগুলোর মধ্যে একটা ইন্টার রিলেটেড, পরস্পর গ্রথিত একটা অস্তিত্ব। একটু কঠিন হয়ে গেল কি? অর্থাৎ কোনোটাই ইন্ডিপেন্ডেন্ট না। যদি ইন্ডিপেন্ডেন্ট না হয় তাহলে ভাষা বস্তু নিরপেক্ষ হবে কি করে? ভাষা জগৎ নিরপেক্ষ হবে কি করে? ভাষা সত্তা নিরপেক্ষ হবে কি করে? ভাষা অস্তিত্ব নিরপেক্ষ হবে কি করে? লক্ষ্য করুন, আমি সত্তার অস্তিত্বকে আমি টেনজেন্সিয়ালি আলাদা করছি। অনেক সূক্ষ্ম তফাৎ আছে এই আলোচনার জায়গা, এটা নয়, সময় লাগবে। আসলেই বলতে চাইছি যেটা, যে সবগুলো আপাতভাবে মনে হয় যে একটি আলাদা এন্টিটি নিয়ে আছে, কিন্তু এই প্রতিটি এন্টিটি তার আপাত স্বাতন্ত্র্য নিয়ে থাকলেও আসলে সব অন্যান্য নির্ভর, অর্থাৎ মিউচুয়ালি ইন্টারকানেক্টেড, এবং এটাকে কেউ অস্বীকার করতে পারে না। আমার ধারণা মিশেল ফুকোর সঙ্গে যদি কোনো একটা অলিক বিতর্ক কল্পনা করা যায় মিখাইল বাকতিনের, তাহলে মিখাইল বাকতিন তার কথায় কখনো রাজি হতে পারে। আমার নিজের ধারণা বললাম, আমার ভুল হতে আবারও বলছি, কারণ কোনো কথাই শেষ কথা না। ধন্যবাদ তফুদ্দিদা। এখানে আরো কয়েকজন হয়তো প্রশ্ন করবেন। জয়দীপ একটা কথা বলা শুরু করেছিল, চলে গেল, আসুক। হ্যাঁ জয়দীপ, আপনি বলুন। দাদা আমি একটু বলতে চাই। হ্যাঁ আচ্ছা আমি আচ্ছা জানি ঠিক আছে। জয়শ্রী, এরপরে জয়দীপের ইয়েটার পরে আপনি বলবেন। হ্যাঁ আমি জানি আপনি হাত তুলেছেন।
রাইট। আমি মানে খুবই সৌভাগ্যবান, আসলে ভয় পাচ্ছিলাম স্যারের সামনে কি বলবো কি বলবো। আমি গত বছরের মার্চ মাসে আমি মানে আসাম গিয়েছিলাম স্যারের সাথে দেখা করার জন্য। তো করিমগঞ্জ গিয়ে স্যারকে ফোনও করেছিলাম। তো দুর্ভাগ্যবশত আমার বাচ্চা অসুস্থ হয়ে যাওয়াতে করিমগঞ্জ থেকে ফিরে আসি আর শিলচর যাওয়া ও হয় নাই। আচ্ছা 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 স্যারকে আচ্ছা। স্যারকে আভূমি প্রণাম জানাই। এবং আপনার বাড়ির কাছের মানুষ স্যার, সদাখালের ওই পারে বিয়ানীবাজার, এই পারে হচ্ছে গোলাপগঞ্জ, আমার বাড়ি ঢাকা দক্ষিণ। হ্যাঁ, তো গোলাপগঞ্জ আমি জানি, গোলাপগঞ্জ ওই জায়গাটা আমার খুব মুখস্থ। জি স্যার। তো এখন সদাখালের উপরে ব্রিজ হয়ে গেছে, হুম। খুবই যোগাযোগ ভালো হয়ে গেছে বিয়ানীবাজারের সাথে সিলেটের অনেক। এই যে আমি আপনাদের সাহিত্য তত্ত্ব বা ভাষা তত্ত্বের দিকে যাব না স্যার, আমি একটু ভিন্ন বিষয়ে আপনার আলোকপাত বা আপনার দৃষ্টিভঙ্গিটা জানতে চাই। যেমন 47-এর পরে আমরা দেখলাম যে একটা সংকট, বরদুলাই বলছে যে সিলেটকে তো তাড়িয়ে দিলাম কিন্তু সিলেটিতে তাড়ানো গেল না। আবার এই অঞ্চল বলতেছে যে সিলেটের যেসব সিলেটের যে যারা হিন্দু এদেরকে বলতেছে তোমরা তো পাকিস্তানের নাগরিক না, তোমাদের জন্য তো আলাদা একটা দেশ হয়েছে ভারত। এখন ভারতের এরা বলতেছে এরা সিলেটি, এরা আবার বলতেছে তোমরা এই যে সংকটে। তারপরে 62-তে আমরা দেখলাম যে আরেকটা ধাক্কা, সিলেটের মানুষ গিয়ে শিয়ালদহ স্টেশনে ভিড় করলো, এই সংকট। হেমাঙ্গ বিশ্বাসরা গিয়ে শান্তির কপোত উড়ালেন, কিন্তু কাজের কাজ কিছুই হলো না। এখনো তো ওই এনআরসির মূলত সিলেটের মানুষের এই আসাম যাওয়া। এই যে সংকটটা আমাদের একটা জনগোষ্ঠী ভূমিহীন হয়ে গেল, বড়দের মানে ভূমি নিয়ে মারামারি নিয়ে। এবং দেখেন স্যার, যখন সিলেটে গণভোট হয় তখন কিন্তু ভারতের সর্বভারতীয় কংগ্রেসের কেউ কিন্তু সিলেটকে অণু করলো না। এই সংকটগুলোকে এখন আপনারা কিভাবে উপলব্ধি করছেন? যেমন আপনাদের নায়ক কোনোভাবে একটা মানে একটা আইডেন্টি হয়ে গেছে, কিন্তু এখনো হাইলাকান্দিতে আমি গিয়েছি, করিমগঞ্জে গিয়েছি, মানুষগুলো ভাসমান, তারা সবসময় একটা আইডেন্টি ক্রাইসিসে। এই তার জন্মের কাগজ দেখাতে হয় যে 47-এর পরে আসছে কিনা। এই ক্রাইসিস গুলো একটা জনগোষ্ঠীকে ভূমিহীন করে দেয়া বড়দের স্বার্থের জন্য, এটাকে আপনি কিভাবে দেখেন স্যার? এটাই জানতে চাচ্ছিলাম। ধন্যবাদ। ভাই জয়দীপ, এটা এমন একটা বিষয়, এটা আলাদা আলোচনার দরকার। আমি শুধু তুমি করেই বলছি, তোমার চেহারা দেখছি তো, সেজন্য তুমি অনেক ছোট, তো তুমি করেই বলছি। তো সেটা হচ্ছে গিয়ে যে এটা বলবার বিষয় না, কিন্তু আসামের ওই বাঙালি যারা ভাষিক সংখ্যালঘু, তাদের নাগরিক অধিকার কেড়ে নেওয়ার জন্য নানা ব্যাপার চলছে। আমি নিজেও তার ভিক্টিমাইজড একজন মানুষ। তো কেউ প্রতিষ্ঠিত নয়, তোমার মন থেকে ধারণাটা একটু দূর করে দিলে ভালো। আমরা কেউ প্রতিষ্ঠিত না। আপাতভাবে দেখছো আমি উপাচার্য হয়েছি, নানা কিছু হয়েছি, বেশ কিছু লোক তোমার মতন আমাকে চেনেন, ভালোবাসেন। এতে কিন্তু এটা প্রমাণিত হয় না আমি প্রতিষ্ঠিত। আমি সেই সব মানুষের অন্যতম যারা চূড়ান্ত অপ্রতিষ্ঠ। কখন আমাদের উপর যে খড়গ নেমে আসবে কেউ জানে না। তো নাগরিক অধিকার রক্ষা সমন্বয় সমিতি, যার আমি সভাপতি আসামের, সেখানে মূল কাজ আমরা এখানেই করি। আমাদের বরাক উপত্যকা, যেটা আগের কাছাড় ছিল, সেখানেই করি। কিন্তু এই কাজের সবে শুরু হয়েছে এবং আমরা জানি যে এইগুলো আমরা ভস্যে ঘি ঢালছি। তবু লড়াই ছাড়া তো কিছু হয় না। আজকে যে বাকতিন প্রসঙ্গে এত কথা হলো, তার আর একটা কথা আমি এখনো বলিনি, এ প্রসঙ্গে মনে পড়ছে। তার একটা বিখ্যাত মহাবাক্য হলো যে কোনো তাৎপর্যই সংগ্রাম ছাড়া অর্জনীয় নয়। ইংরেজি করে বলি, নো মিনিং ইজ অ্যাচিভড উইদাউট স্ট্রাগল। সংঘর্ষ ছাড়া। এটাই মনে রাখি। বলেছি না, বাকতিন আমার জীবনে সবকিছুতে তিনি ছায়া ফেলেন, এইখানেও ফেলেছেন। আর এই বিষয় নিয়ে আলাদা কোনো সময় একটা আলোচনা করা যাবে। এই আলোচনার ঠিক উপযুক্ত অবকাশ এটা নয়। না, আচ্ছা স্যার, তপনদা ঠিকই বলেছেন জয়দীপ, এবং আপনার প্রশ্নটি মানে যথাযথ। এবং আসলেই এই জিনিসটা নিয়ে আমাদের আলোচনা হওয়া দরকার। এই অর্থে আমি বলছি যে বরাক উপত্যকা এবং সেখানকার বাঙালিরা যা করছে, আসলেই আমরা বাংলাদেশ থেকে যারা এসেছি অন্তত, অথচ পাশে থেকেও এবং সিলেটেও যারা আছেন তারাও হয়তো এই বিষয়ে ভালোভাবে অবগত নন। এবং বৃহত্তর মানে বাংলার বাইরে বাংলা, সেই অর্থে তো অনেক সময় কাছাড় বাংলাদেশিদের মনেই থাকে না। আমার মনে হয় আমরা একটা আলাদাভাবেই এই জিনিসটা করতে হবে। আজকে এটা থাক, এবং স্বাভাবিকভাবে এটা আমাদের নানাবিধ মনোকষ্টের কারণ। এবং আপাতত এই এবং এই জিনিসটা আমরা
পরবর্তীকালের জন্য তুলে রাখি। ধন্যবাদ জয়দীপ। জয়শ্রী, আপনি বলুন। জয়শ্রী কি আছেন? হ্যাঁ, হ্যাঁ, জি, জি, আছি দাদা। হুম, ধন্যবাদ। আ আ তপতি স্যার, আমার হচ্ছে একটা জিজ্ঞাসা, আমি বাংলাদেশ থেকে বলছিলাম যে এই যে হুম। আজকে আপনার শুনছি, মানে ভীষণ রকম ভালো লাগছে, সবাই বলছে, আমিও বললাম। তো আমার বলা হচ্ছে যে এই যে বাকতিনকে নিয়ে আপনি বলে যাচ্ছেন, তো আপনার বলার উপর বা আপনার বলা থেকে কিন্তু আমি একজন খুব নবীন লেখক হিসেবে আমার মনে হচ্ছে যে আমার একটু জানাই দরকার বা আমি পড়বো। তো এই যে জানার আগ্রহ তৈরি করা বা নতুনদের কাছে বাকতিনকে পৌঁছে দেয়া, সেটা তো মানে অনেকটা নির্ভর করবে হচ্ছে যে অনুবাদকের উপরে। তো সেই জায়গায় আমার একটা হচ্ছে জিজ্ঞাসা যে আপনার কি মনে হয় যে নবীনদের কাছে বাকতিনকে পৌঁছে দেওয়ার জন্য যে মাখন লাগানোর বিষয়টা, হ্যাঁ, সেই জায়গাটায় আসলে আপনার কি 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 পরামর্শ বা আপনি কি মনে করছেন? ধন্যবাদ। আমি জয়শ্রী, তুমিও দেখতে পাচ্ছি আমার অনেক অল্প বয়স্ক তুমি করেই বলছি। সেটা হচ্ছে জয়শ্রী, যে আমি একটু অন্যভাবে তোমার কথার উত্তর দিই। ডিভাইনা কমেডিয়ার বিখ্যাত লেখক দান্তে আলিঘিয়েরি, তো তার উদ্দেশ্যে তাকে কেন্দ্র করে বত্তিচেল্লি বলে রেনেসাঁস পিরিয়ডের একজন বিখ্যাত চিত্রশিল্পী একটা দুর্দান্ত চিঠি লিখেছিলেন একজন। আমি সেই চিঠিটা থেকে একটা বাক্য শুধু বলবো: রিড অ্যান্ড রিড Dante, then you will find in him what you have always sought in yourself. এর বাংলা করতে বোঝাই যাচ্ছে, বাংলা করতে হবে না, তবু আমি করছি, যে পড়ো পড়ো বারবার পড়ো দান্তেকে, তাহলে তুমি দান্তের মধ্যে তাই আবিষ্কার করবে যা তুমি নিজের মধ্যে খুঁজছো। হুম, সুতরাং বাকতিনকে জানার জন্যও ওই কাজটাই আমাদের করতে হবে। বাংলা অনুবাদ তো ভালো পাওয়া যায় না, কোথাও আছে বলে আমি জানি না, আমি তো ইংরেজিতেই পড়েছি। তো আমরা যদি একটু ধারাবাহিকভাবে, হঠাৎ করে একদিন পড়লাম সেইভাবে নয়, ধারাবাহিকভাবে যদি আমরা একটু সময় নিয়ে আমরা বাকতিন পড়ি, অধ্যবসায় নিয়ে পড়ি, তাহলে যে কথাটা দান্তে সম্পর্কে বত্তিচেল্লি বলেছেন, সেই কথাটাই আমাকে আবার পুনরাবৃত্তি করতে হয়, যে নিজের ভেতরে আমরা যা খুঁজছি আমি তো পেয়েছি, এটা বলতে পারি, যে তাই আমরা বাকতিনের মধ্যেও খুঁজে পাবো। এই যে দ্বিবাচনিকতা, দ্বিরালাপ, এগুলো তো কেবল আখ্যানের কথা না, আমি শুরুতেই বলেছি, মাঝখানেও বলেছি হয়তো। এগুলো আসলে আমাদের নিজেদের জীবনকেই বুঝে নেওয়ার কতগুলো চাবিকাঠি। সুতরাং আমার পরামর্শ হচ্ছে জয়শ্রী, যে ইংরেজি অনুবাদে তো বাংলাদেশেও পাওয়া যায়। সুতরাং আমার মনে হয় যে এটা যদি একটু কষ্ট করে পড়তে শুরু করো, দেখবে খুব আনন্দ, খুব মজা। ধন্যবাদ। ধন্যবাদ দাদা। ঠিক আছে। এখানে আর মোজাফফর, আপনি কিছু বলবেন কিংবা কুলুদা আছেন? কুলুদার কিছু বলবে? কুলুদা, আমি হ্যাঁ, জানি না সে ইয়ে করতে পেরেছে কিনা। দীপেনদা, আমার কথা কি শোনা যাচ্ছে? হ্যাঁ, শোনা যাচ্ছে। মোজাফফর বলুন। হ্যাঁ। আচ্ছা, আমি ভিডিওতে না এসে একটু একটা প্রশ্ন করছি তপতি স্যারের কাছে। প্রথমে স্যারকে আমি খুব সালাম জানাই, প্রণাম জানাই। স্যারের সঙ্গে দেখা হয়েছে বাংলা একাডেমিতে। একটা কয়েক বছর আগে স্যার এসেছিলেন ও বাংলা হ্যাঁ, একাডেমিতে ঠিক ঠিক। আমরা। হুম, তো যাই হোক, আমি স্যারের কাছে আসলে এই আলোচনার সূত্র ধরে একটু বের হয়ে অন্য একটা প্রশ্ন করতে চাই যে আমাদের বাংলা ভাষায় আমরা যে পশ্চিমা তত্ত্বগুলো পড়ি, অধিকাংশ তথ্যই সেটা হয় আমরা মূল ভাষা থেকে পড়ি বা ইংরেজি মাধ্যম অনুবাদের মাধ্যমে পড়ি, অথবা স্যারের মতো যারা একটু মানে বিস্তারিত করে বাংলায় আলাদা করে লেখেন। স্যার তো অনেককে নিয়ে লিখেছেন। তো সেটা একটা পড়া হয়। কিন্তু আমি বলতে চাচ্ছি যে এই থিওরি গুলো আমাদের শিল্প সাহিত্যে এসে একটা 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 বলা যায় যে নতুন একটা ক্রিয়া প্রতিক্রিয়ার মধ্য দিয়ে নতুন ভাবে থিওরি গুলো আমাদের কনটেক্সটের সঙ্গে মিশে আমরা নতুন ভাবে পাঠ করা যেটা বোঝায়, সেটা আমাদের খুব একটা হয় না। আমরা অধিকাংশ সময় ওদের থিওরি গুলো পড়ি এবং সেই রেফারেন্স গুলো থাকে ওদের সাহিত্য। আমাদের এই পশ্চিমা থিওরি গুলো নিয়ে আসলে আমরা আমাদের জায়গা থেকে নতুন করে এটাকে উন্মোচন করতে পারি কিনা, মানে সেই জায়গাগুলো বিশ্ববিদ্যালয় কেন তৈরি হচ্ছে না, যে আমাদেরও কন্ট্রিবিউশন তৈরি হবে তখন
তত্ত্বের জায়গায়। আমরা শুধুমাত্র তাদের তত্ত্বগুলো পড়ে অনুধাবনই না, আমাদের নিজস্ব প্রতিক্রিয়াটাও আমরা ব্যক্ত করতে পারবো। তো সেইটা আসলে কিভাবে সম্ভব আমি তপতি স্যারের কাছে জানতে চাই। মুজাফফর, প্রথমেই ধন্যবাদ। খুব ভালো প্রশ্ন, খুব জরুরি প্রশ্ন এটা। প্রথমত হচ্ছে যে তোমার কথায় দুটো বা তিনটে অংশ আছে। এর মধ্যে প্রথম অংশে উত্তরটা অবশ্য তোমার কথার মধ্যেই আছে, যে এটা ঠিক যে আমরা ইংরেজি অনুবাদেই পড়ি, এছাড়া কোনো উপায় নেই। এবং এটাও ঠিক যে পড়ার পরে আমরা কে কি বুঝেছি সেটা আমরা আমাদের নিজস্ব বয়ানে আমাদের বিশ্লেষণ সমেত, বিশ্লেষণ ছাড়া দিলে তো হবে না, বিশ্লেষণ সমেত আমরা দিচ্ছি। এবং এটা তুমি সুনিশ্চিতভাবেই ঠিক কথা বলেছো যে এটা আমাদের যে সাহিত্য চিন্তা, আমাদের যে ধরো পাঠ প্রকরণ, রিডিং যে টেকনিক, আমাদের পড়ার যে একটা কৃত কৌশল, এটা তো একটা টেকনিকের ব্যাপার, কৃত কৌশল, সেটাকে আমাদের অনেক বেশি পরিণতি দেয়, কোনো সন্দেহ নেই। তবে পরের অংশে যেটা বলেছো সেটার জন্য আমাকে সারা জীবন লড়াই করতে হয়েছে। আমি তো একটা ভারতবর্ষের উত্তর পূর্ব প্রান্তে একটা ছোট শহর শিলচর বলে, সেইখানে একটা বিশ্ববিদ্যালয় যখন হলো, উপাচার্য হওয়ার আগেই আমি ওইখানে বাংলার অধ্যাপক ছিলাম। নতুন করে সিলেবাস করতে হলো। এবং যেহেতু আমি মনে করি যে তত্ত্বের পাঠ ছাড়া কখনো কোনো সাহিত্যে প্রয়োগের পাঠ হতেই পারে না, সোনার পাথর বাটি কাঁঠালের আমসত্ব যেমন হয় না, তেমনি প্রয়োগহীন তত্ত্ব হয় না, তত্ত্বহীন প্রয়োগও হয় না। তো কিন্তু সেটা বিস্তর মানুষ এতে আপত্তি করেছিলেন, করেছিলেন। এইটুকুই বলবো যে কোথায় আসাম বিশ্ববিদ্যালয়, মানে আমার বিশ্ববিদ্যালয়ের নাম, আমরা শুরু করার বহু বছর পরে খুদ কলকাতা বিশ্ববিদ্যালয় শুরু করেছে, যাদবপুর করেছে, এগুলো তো সব বিশ্ববিখ্যাত বিশ্ববিদ্যালয়। আমি কোনো জাক করার জন্য কথা বলছি না, আমি বলছি বিদ্যা তো কারোর মধ্যে আবদ্ধ থাকে না, এটা জ্ঞান, এটা অনবরত চর্চার মধ্যে দিয়ে সে বিকশিত হয়, এটাই তার নিয়ম, এছাড়া অন্য কোনো পথ নেই। এবং এটা একটা লড়াই, এই লড়াইয়ে আমি ছিলাম, আমি আছি, আমি থাকবো, আশা করি যতদিন আমার সামর্থ্য থাকবে ততদিন আমি থাকবো। এই যে তুমি একজন তরুণ পাঠক হিসেবে, তরুণ পড়ুয়া হিসেবে তুমি যে প্রশ্নটা করেছো, এই মনে তোমার যে প্রশ্ন জেগেছে, এটাই আসল কথা। কারণ প্রশ্ন থাকলেই মীমাংসার জন্য একটা প্রয়াস থাকবে, এবং সেটাই আমাদের এগিয়ে নেবে। এবং যেটা আমি জয়শ্রীকে বলেছি সেটাই আমি বলেছি, মনে হচ্ছে তুমি প্রচুর পড়াশোনা করো, তবু তোমাকে বলছি একই কথা, যে যত আমরা নতুন করে পড়া আরম্ভ করব, কারণ পড়ার কোনো শেষ নেই, সবকিছুর শেষ আছে, পড়ার নতুন নতুন পড়ার নতুন নতুন আরম্ভ আছে কেবল, এর কোনো সমাপ্তি হয় না। এবং এই কাজটাই আপাতত চলো আমরা করি, দেখা যাক। আর এতে আমাদের কি উপকার হচ্ছে সেটা কিন্তু বুঝতে একটু সময় লাগে, আমারও একটু সময় লেগেছিল। আমি শুধু এইটুকুই বলবো যে বাকতিনের সঙ্গে আমার প্রথম পরিচয় হয়েছিল আমি যখন উত্তরবঙ্গ বিশ্ববিদ্যালয়, যেটা শিলিগুড়িতে, শিলিগুড়ি বুঝেছো তো, দার্জিলিং এর আশেপাশে আর কি, এটা একটা পশ্চিমবঙ্গের রাজ্যিক বিশ্ববিদ্যালয়, সেখানে বেশ কয়েক বছর আমি কাটিয়েছি। সেখানেই আমার এক ইংরেজি অধ্যাপক বন্ধুর কল্যাণে আমরা কেবল বাকতিন আলোচনা করতাম দেখা হলেই, এবং আমার বাকতিনের সঙ্গে প্রথম পরিচয় হয়েছিল। না হলে আমরা যারা বাংলা পড়ি টড়ি, আমরা সাধারণত ইংরেজি তো পড়তে চাই না, ভয় পাই না কি পাই জানি না, একটা বিরাগও তৈরি হয়, বিরক্তিও তৈরি হয়। কিন্তু করলে যে কত লাভ, একটা অনেক পুরনো গল্প বলছি। এই কাঠুরিয়া কাঠ কাটতে গিয়েছিল না, তারপর তার গুরু তাকে বলে দিয়েছিল যে এগিয়ে যাবি, থামবি না। তো সে গুরুর কথা মনে করে যত এগুলো, প্রথম পেল তামার খনি, তারপরে পেল লোহার খনি, তারপরে রূপার, তারপরে সোনার খনি, তারপর হীরের খনি। এটা তো রূপক, তার মানে থামলে চলবে না। আমাদের জিজ্ঞাসার তো শেষ নেই, হতে পারে না, জিজ্ঞাসা অনন্ত। এবং এই জন্য সমাধানও কখনো আমরা অন্ত দেখব না, এবং অন্ত না দেখাটাই হচ্ছে স্বাভাবিক। বাকতিন পড়ি আর দেরিদাই পড়ি, রোলা বাড়তি পড়ি, যার পড়ি। বা কিছুদিন আগে আমার একটা বই বেরিয়েছে, সেটা জানি 102 বছর বেঁচে ছিলেন জার্মানির বিখ্যাত দার্শনিক, যিনি হেরমেনিউটিক্স বা তাৎপর্য প্রতীতিবাদ আমাদের শিখিয়েছেন, তার উপর একটা বই
কলকাতার দেশ পাবলিশিং থেকে বেরিয়েছে আমার। তো তিনি আমাদের শিখিয়েছেন যে নতুন যে এক হিসেবে দেখতে গেলে বাক্তিনের মতো, কিন্তু ঠিক বাক্তিনের মতো না। যে তাৎপর্যের প্রতীতি মানে আন্ডারস্ট্যান্ডিং হচ্ছে কিনা সেটাই সবচেয়ে মৌলিক প্রশ্ন। এবং এটার জন্যে আমরা অনবরত কেবলমাত্র এক বিদ্যা থেকে অন্য বিদ্যায় গেলেই চলবে না, একটা প্রণালীবদ্ধ একটা পথ যেমন খুঁজে নিতে হবে, প্রণালীবদ্ধ সিস্টেমেটিক পাথেও সংগ্রহ করে নিতে হবে। আপাতত এটাই আমাদের কাজ হোক, তাই না? ধন্যবাদ উপদেষ্টা। মোজাফফর আমাদের তরুণ লেখকদের মধ্যে বেশ নাম করেছে। ওর একটি বিশ্ব সাহিত্যের উপরও কাজ আছে। তো কাজেই সেই জন্যই সে বাহ! প্রশ্নটা করেছে বলে আমার বিশ্বাস। হ্যাঁ, প্রশ্নটা ভালো, চমৎকার প্রশ্ন। সেই এই প্রসঙ্গে আমাদের তো 2 ঘন্টা হলো, আমাদের শেষ করতে হবে। আমি মোজাফফর হ্যাঁ। ধন্যবাদ। আ এখানে যে জিনিসটা আপনি বললেন এটি আমার শেষ প্রশ্ন হবে যে আসাম বিশ্ববিদ্যালয়ের এটা কি পাঠ্যক্রমে কি ধরনের জিনিস যুক্ত হয়েছে সেটাই কি আপনি বলতে চাইছিলেন? যে কলকাতা এবং যাদবপুর পরে মানে সেটা আমাদের এইখানে কোনো আলাদা পেপার ছিলই না। হুম, হুম। তত্ত্বের উপর প্রথম যেটা করা গেল যে একটা তত্ত্বপাঠ, একটা সংক্রান্ত একটা পেপার, যেখানে স্বাভাবিকভাবেই আপনার ভরত ছিলেন, আনন্দবর্ধন ছিলেন, দণ্ডী ছিলেন, বামন ছিলেন, মানে সব আমার সংস্কৃত আলংকারিকেরা। আর সঙ্গে সঙ্গে এটাকে আমরা প্রতীচ্যের যারা সাহিত্য, তো যেহেতু আমার কিছু কিছু এ ছিল, আমি বাকতিন দিয়ে শুরু করি। তারপর আমি সেখানে আমার ছাত্রছাত্রীদের মিশেল ফুকো, জাক দেরিদা, রোলা বার্থ, টেরি গুলটন, এমনকি মায় আমেরিকাতে অনেক ভালো ভালো কথা লিখেছেন। আমেরিকা নামে তার একটা বইও আছে, জাঁ বদ্রিলার। এই এদের লেখা আমার তো কেউ ছিল না, আমি পড়াতাম। এবং তারপর এদের ওটা পড়তে গিয়ে একে একে এক একটা বই তৈরি হয়ে গেল আমার, এই আর কি ব্যাপার। এবং তারপরে দেখা গেল প্রথম দিকে প্রচন্ড প্রতিরোধ সব জায়গা থেকে বাংলা বিদ্যা চর্চার। তারপরে আস্তে আস্তে দেখা গেল যে তারাও এটা ভাবছেন যে না, এটা একেবারে বোধহয় অপাঙ্ক্তেয় করে রাখা চলে না, এতে নিজেদেরই ক্ষতি। আমরা তো বিশ্ব নাগরিক, অস্বীকার করতে পারি সেটা আজকে। মুখে বিশ্বায়নের কথা বলবো, আমরা ফিজিক্স পড়বো, আমরা কেমিস্ট্রি পড়বো, আমরা জুলজি পড়বো, নতুন নতুন বিদ্যায় জিওলজি পড়বো, সবকিছুই পড়বো। তখন কিন্তু আমরা একবারও প্রশ্ন করবো না যে আইনস্টাইন কেন পড়বো, কেন স্টিফেন হকিং পড়বো, কেন আমরা এই আপনার এই কি বলে, আমি যার ভক্ত ইদানিং খুব হয়েছি পেল ব্লু ডট পড়ার পরে, তো সেই কার্ল সাগানের কথা লেখা কেন পড়বো। আমি একই সঙ্গে আমার নিজস্ব যে জগৎ, সাহিত্যের জগৎ, আমার ভাবনার জগৎ, সেটাকেও আমি বুঝবো। কিন্তু আমি তো বিশ্ব নাগরিক, তাই আমার অন্যগুলোও জানতে হবে, না হলে ক্ষতিকার। আমার জীবন তো, আমার ভাবনা তো কখনো পূর্ণতা পাবে না, কঠিন কাজ। কিন্তু কে কবে অতি সহজের পথে গিয়ে তারপর জীবন জিজ্ঞাসার উত্তর পেয়েছে কি কেউ? এই জন্য আমার মনে হয় যে এটা দিয়ে অন্তত আমরা কোথায় পৌঁছবো জানি না, পথটা অন্তত তৈরি করা যাক। এই জন্যই আর কি একটা একটা জীবনই তো কাটিয়ে দিলাম এই সমস্ত এই আর কি বলবার মতো। অনেক ধন্যবাদ দাদা। আমি জাস্ট এখানে একটা বা দুটো হয়তো আমি পড়িনি। জয়দীপ তো বললো শাপলু, ওর ডাক নাম হচ্ছে শাপলু। আমি কি ঠিক বলছি জয়দীপ? আমার মনে হয় জয়দীপ দে শাপলু লিখেছে করিমগঞ্জ থেকে স্যারকে একবার ফোন করেছিলাম, ওটা ও তো বললোই। আর শিলচর যাওয়া হয়নি। তারপরে ও বাঙালিদের বিপর্যয় নিয়ে কিছু বলে খুশি হব। কথা হয়েছে। এলহাম হোসেন লিখছেন বাংলা ভাষায় সাহিত্য তত্ত্ব বাংলা ভাষাভাষী পাঠকের সামনে হাজির করার ক্ষেত্রে তপোধীর ভট্টাচার্য কিংবদন্তি ব্যক্তিত্ব। এবং অনেকেই আজকে আমাদের সাথে যুক্ত হয়েছেন, এখানে আপনাদের নাম দেখতে পাচ্ছি, আপনাদের অনেক ধন্যবাদ। আর মনিজা লিখছেন শিলচরকে এতদিন চিনতাম 11 জন ভাষা সৈনিকের জন্য। সেটা বাংলাদেশে অনেকে এই জিনিসটা অনেকেই জানেন। ভাষার দাবিতে আত্মোৎসর্গকারী প্রধান নারী কমলা ভট্টাচার্যের জন্য, আজ জানলাম তপোধীর ভট্টাচার্য স্যারের জন্য। চমৎকার লিখেছেন। ধন্যবাদ ভাই, অনেক ধন্যবাদ। হ্যাঁ হ্যাঁ, প্রথম হবে। হ্যাঁ, ঠিক আছে মনিজা, অনেক ধন্যবাদ। আমি মনে হয় মোটামুটি সবাইকে, অন্তত যারা এখানে
আমাদের জুমে সরাসরি আছেন, কভার করেছি। তো তপোধীরদারকে আমরা আরো বৃন্দা, পাবো, কারণ এই জিনিসটা তো আর শেষ হবে না। যতই পুকুর থেকে জল তোলা হোক, পুকুরে জল রয়ে যাবে। কাজেই অনেক ধন্যবাদ দাদা। দাদা আমি আহ, একটা প্রশ্ন করতে চাচ্ছিলাম। ও, দুজনই, মৌসুমী এবং মনিজা দুজনই বোধহয় হাত তুলছেন। আচ্ছা, নাকি ভাই বলছে হয়তো মনিজা? আমি হ্যাঁ, বিদায় জানানোর জন্য। বিদায় না, জানান। আচ্ছা, আমি ঠিক একটা আছে। হ্যাঁ, মৌসুমী আমি বলো। আমি বিদায় আসলে একটা বলতে নেই, বিদায় হয় না, বিদায় নেই, আবার দেখা হবে। হুম, আম- ভালো থাকুন, আমি আসলে ভালো একটা থাকুন। প্রস্তাব করতে চাইছিলাম। হ্যাঁ, বলো মৌসুমী। হ্যাঁ হ্যাঁ, দাদা আমি একটা নিশ্চয়। প্রস্তাব করতে চাইছিলাম। আমাদের এখানে রঞ্জনা ও লিখেছে মানে এই প্রস্তাবটা একই প্রস্তাব, যে আমাদের ফেব্রুয়ারি মাসটা আসছে ভাষার মাস। আমাদের জানার আসলে অনেক কিছুই আছে, এবং তপোধীর স্যার বলতেই হবে যে উনার মতো একজন বিজ্ঞ মানুষকে আমরা আজকে পেয়েছি। তো আমরা এই প্রস্তাবটা কি করতে পারি যে পুরো ফেব্রুয়ারি মাসটা আমরা এই তত্ত্বগুলো, যে তত্ত্বগুলো আমরা অনেকেই জানি না, যারা নতুন লিখছে তাদেরকে জানানো, এবং বিভিন্ন প্রশ্ন উত্তরের মাধ্যমে, এবং খুব কাঠামোগত ভাবে আলোচনাটাকে সংগঠিত করে যদি আমরা পরের অনুষ্ঠানগুলো করতে পারি, যে স্যারের অনুমতি নিয়ে, তো সেগুলোকে আমরা করতে পারি কিনা, ঠিক আছে, করা বিশেষ যাবে, করে এই আমার কোনো ভাষার বাধা নেই। মাসটাকে আমরা উৎসর্গ করে। হুম, আপনারা করুন, ঠিক করুন তারিখ টারিখ ইত্যাদি, পরে বাস পরে আমি একটু জেনে নেব আমার কোথায় কি আছে, কি ঠিক অনেক আছে। ধন্যবাদ আশা দাদা। করি সময় করা যাবে। কেন করা যাবে না? অবশ্যই। কথা বলতে সবারই ভালো লাগে। নিশ্চয়ই। এবং আমার মনে হয় এটা একটা বড় সংযোগ। আমরা একেকজন একেক জায়গায় আছি। আমার কাছে তো এটা একটা বিশাল আবিষ্কার, এবং আমি আপনাকে কালকে বলছিলাম যেমন বাখতিন সার্কেল যেরকম আছে, আপনাদের ওখানে বরাক উপত্যকা সার্কেল আছে। আমার এটা কেন জানি মনে হয়েছে একটা, হয়তো হুম, বিশাল বড় না হলেও একটা আছে, এবং এটা আমাদের, ছোটখাটো, হ্যাঁ। হ্যাঁ, এটাও আমাদের জন্য এক ধরনের প্রাপ্তি আর কি। তো আমি যেমন ক্যালিফোর্নিয়া এখন বসে আছি, আপনার সঙ্গে কথা বলছি শিলচর থেকে, এটা আধুনিক প্রযুক্তির এরকম একটি অবদান, এটা আমাদের সৌভাগ্য। সেই অর্থে আজকে তো আমি অনুষ্ঠান শেষ করছি। আজকে করোনা কালে আসলে আমরা পৃথিবীর যে দুর্যোগ সেটা আমরা ভাগ করে নিচ্ছি, এবং যেখানেই আপনি থাকুন না কেন, আমেরিকায় থাকুন, ভারতে থাকুন, কি বাংলাদেশে থাকুন, আমরা একইভাবে এটা অনুভব করি আর কি। তো সেই প্রসঙ্গে পৃথিবীতে নানা পরিবর্তন হচ্ছে, আপনারা জানেন মার্কিন দেশেও সাংঘাতিক পরিবর্তনের মধ্যে দিয়ে যাচ্ছে। এক ধরনের দুর্যোগ এবং এক ধরনের হ্যাঁ, আশা। আমি দুবেলা লক্ষ্য রাখছি আপনাদের সব পোর্টাল গুলো। সেটাই ব্যাপার আর কি। এবং আমাদের এখন প্রতিদিন প্রায় 4000 মানুষ মারা যাচ্ছে, এটা একটা মারা অচিন্তনীয় যাচ্ছে। ব্যাপার। কিন্তু একই সঙ্গে মানুষ কিভাবে বিযুক্ত থাকতে পারে, রাজনৈতিক ব্যবস্থা, সেটারও একটা অদ্ভুত, আমরা সময়ের মধ্যে দিয়ে পার হচ্ছি। তো এটুকু বলে হুম, আজকে শেষ করি। আপনাকে আবার জন্মদিন এর শুভেচ্ছা। আগাম জন্মদিন 12 তারিখ আপনার জন্মদিন। ভালো থাকবেন, আমাদের জন্য আরো অনেক জিনিস নিয়ে আসবেন, এবং বহুদিন যেন আপনি ঠিক আমাদের আছে। ঋদ্ধ করেন, সেটাই আমাদের কামনা। গল্প পাঠের এই দেখুন, অনুষ্ঠান, আপনারা আছেন বলেই আমি আছি, এটাই তো দ্বিবাচনিকতার মর্মবাণী। এটা একদম আপনারা ঠিক। শুনেছেন কষ্ট করে, এটা আমার বড় প্রাপ্তি। অনেক নমস্কার, নমস্কার দাদা। ধন্যবাদ নমস্কার। সবাইকে। নমস্কার। এটাই বহুস্বরিকতা। ধন্যবাদ। হ্যাঁ, গল্প বলছি। পাঠের পক্ষ থেকে ঠিক বিদায় জানাচ্ছি সবাইকে। ভালো থাকবেন। ঠিক আছে।